Assalamu alaikum. Welcome everyone. Today our lecture 5, our course History of English Literature 2, course code GED 2231 for old code, new code is GED 247. আজকে আমাদের টপিক আজকে আমরা শুরু করব দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। আমাদের লাস্ট ক্লাসে রোমান্টিক পিরিয়ড আমাদের শেষ কমপ্লিট। আজকে আমরা শুরু করছি দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড আমাদের এই পিরিয়ডের টাইম টেবিলটা একদম স্ট্রিক্ট। আমরা 1837 টু 1901 1837 থেকে 1901, আবার কখনো কখনো আপনারা 1850 পাবেন, 1850 থেকে পাবেন, 1850 থেকে 1900, বাট আমরা এটা ফলো করব 1837 1837 থেকে 1901। এক্স্যাক্টলি এই ডেটটাই এই ইয়ারটাই কেন? কারণ এই বছরই কুইন ভিক্টোরিয়া, এই বছর কুইন ভিক্টোরিয়া উনি রানী হন, উনি সিংহাসনে বসেন। কুইন ভিক্টোরিয়া 1837 সালে সিংহাসনে বসেন এবং 1901 সালে উনি সিংহাসন থেকে নামেন। এই সময় এই তার রাজত্বকাল, কুইন ভিক্টোরিয়ার রাজত্বকাল, এই সময়টা আমরা বলছি ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্য পিরিয়ড অফ কুইন ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ান পিরিয়ডকে ভিক্টোরিয়ান এরাও বলে, আবার ভিক্টোরিয়ান এজও বলা হয়। তার মানে যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে ভিক্টোরিয়ান পিরিয়ড বলতে কি বোঝায়, সংজ্ঞাটা হবে হচ্ছে দ্য পিরিয়ড অফ দ্য রেইন অফ কুইন ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়ার শাসনামল। এখন ভিক্টোরিয়ান পিরিয়ডে যাওয়ার আগে আমরা একটু ভিক্টোরিয়ান শব্দটা একটু বুঝে নেই। ভিক্টোরিয়ান শব্দ বলতে কি বোঝায়, ভিক্টোরিয়ান মানে কি? একটা জনপ্রিয় একটা ফ্রেজ আছে, বলে দ্য ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ। ভিক্টোরিয়ান শব্দের সাথে আরেকটা শব্দ ওতপ্রোতভাবে জড়িত, সেই শব্দটা হচ্ছে কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ শব্দটা তো আপনারা অলরেডি জানেন। কম্প্রোমাইজ মানে হচ্ছে কম্প্রোমাইজ করা। কম্প্রোমাইজ করা মানে কি? কিছু ত্যাগ স্বীকার করা, ছাড় দেয়া। হ্যাঁ, মানে আমরা সবই নেব না, কিছু নেব, কিছু ছেড়ে দেবো আর কি। এই যে ভিক্টোরিয়ান শব্দটার সাথে কম্প্রোমাইজ শব্দটা খুবই জড়িত। এখন আমরা যদি সংজ্ঞায় আসি, ডেফিনেশনে আসি, তাহলে এই পার্টটা আপনারা দেখেন, আমি হাইলাইট করছি। এই যে এই পার্টটা, ভিক্টোরিয়ান সিনোনিম ফর প্রুড। ভিক্টোরিয়ান শব্দটার সিনোনিম, প্রতিশব্দ, সিনোনিম হচ্ছে প্রুড, PRUDE। প্রুড মানে কি? প্রুড স্টুড ফর এক্সট্রিম রিপ্রেশন। রিপ্রেশন মানে হচ্ছে নিজেকে সংযত করা, কন্ট্রোল করা। মানে যা ইচ্ছা তাই আমরা করব না, আমাদের মন যা চায় আমরা তাই করব না, আমরা নিজেদেরকে সংযত করব, সামলাবো, আমরা ছাড় দেব। হ্যাঁ, বিনয়ী হব, আমরা অ্যারোগেন্ট হব না, আমরা একটু ভদ্র হব, অমায়িক হব। কেউ যাতে আমাদেরকে অভদ্র না বলতে পারে, কেউ যাতে আমাদেরকে বেয়াদব না বলতে পারে। ভিক্টোরিয়ান মানেই হচ্ছে এই জিনিসটা খুবই মাথায় রাখবে ওরা, সেটা হচ্ছে লোকে কি বলবে, লোকে যাতে ভালো বলে, এই জন্য ভদ্র সুশীল হয়ে থাকা, এটাই হচ্ছে ভিক্টোরিয়ান। মজার ব্যাপার দেখেন, এই যে লেখা আছে, ইভেন ফার্নিচার লেগস হ্যাড টু বি কনসিলড আন্ডার হেভি ক্লথ। নিজের পা ঢাকতে তো হবেই, এমনকি ফার্নিচারের যে পা সেটাও ঢেকে রাখতে হবে, যাতে সেটা অভদ্র না লাগে, মানে সবকিছু ঢেকে রাখা। ভিক্টোরিয়ান শব্দটার সাথে এই জিনিসটা যায়, রিপ্রেশন, কন্ট্রোল, কম্প্রোমাইজ। এখন আমরা একটু নিচের দিকে আসি। নিচে এই সাইডে এই বক্সটা দেখেন, আমি হাইলাইট করা আছে, দ্য ভিক্টোরিয়ানস ওয়ার গ্রেট মোরালাইজার্স। যারা ভিক্টোরিয়ান, আমরা যাদেরকে ভিক্টোরিয়ান বলছি, তারা হচ্ছে বিশাল মোরালিটি ওয়ালা, মানে এরা হচ্ছে, এদের কাছে মোরালিটিটাই হচ্ছে সবকিছু, মোরাল হওয়াটাই হচ্ছে সবকিছু। দে আর গ্রেট মোরালাইজার্স। তারা কি কি সাপোর্ট করতো?
পার্সোনাল ডিউটি, হার্ড ওয়ার্ক, decorum, respectability and chastity. পার্সোনাল ডিউটি, রেসপন্সিবিলিটি নিয়ে ওরা খুব তৎপর। ভিক্টোরিয়ান মানেই হচ্ছে সেই ব্যক্তি পার্সোনাল ডিউটি ব্যাপারে খুবই রেসপন্সিবল, এদের দায়িত্ববোধ খুবই প্রখর। এরপর হার্ড ওয়ার্ক, ভিক্টোরিয়ান মানেই হচ্ছে দ্যাট পার্সন উইল বিলিভ ইন হার্ড ওয়ার্ক, পরিশ্রমে বিশ্বাসী হবে। ডেকোরাম, এই শব্দটা আমরা পরবর্তীতে আসছি, এটার ব্যাখ্যা পরবর্তীতে আছে। রেসপেক্টিবিলিটি, রেসপেক্টিবিলিটি মানে তোমরা জানি সম্মান, আমি অন্যকে সম্মান দেব, মানুষও আমাকে সম্মান দেবে, অসম্মান হয় এমন কোনো কিছু আমরা করব না। ফাইনালি চ্যাস্টিটি, চ্যাস্টিটি চ্যাস্টিটি বলতে আমরা বুঝি হচ্ছে চরিত্র, চরিত্র রক্ষা, চরিত্রের হানি হয় এরকম কোনো কিছু না করা। এরপর আমরা তার পাশে আছি, ডান পাশে আসি। দ্য মিডল ক্লাস ওয়াজ অবসেসড উইথ, ভিক্টোরিয়ান পিরিয়ডে যারা মিডল ক্লাস তারা অবসেসড ছিল তিনটা ব্যাপারে। জেন্টিলিটি, ভদ্রতা, মানে ভিক্টোরিয়ান মানেই হচ্ছে ভদ্র হতে হবে, একদম চরম মাত্রায় ভদ্র, যত ভদ্র হওয়া যায়। এরপর রেসপেক্টিবিলিটি, ডিস্টিংগুইশ দ্য মিডল ফ্রম দ্য লোয়ার ক্লাস, লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাসকে আলাদা করে হচ্ছে তাদের সেন্স অফ রেসপেক্টিবিলিটি, তাদের আত্মসম্মানবোধ, সম্মানবোধ, তারা এমন কিছু কখনোই করবে না যাতে তাদের অসম্মান হয়। ফাইনালি ডেকোরাম, দেখেন দুইটা শব্দ আসলো, এখানেও আসলো ডেকোরাম, এখানেও ডেকোরাম, তাহলে ডেকোরাম শব্দটা কি? অলরেডি আমরা অনেকেই জানি ডেকোরাম মানে কি। ডেকোরাম শব্দটা এই যে এই পাশের বক্সে, দ্য রাইট মোস্ট বক্স, ডান পাশের যে বক্সটা এটা দেখেন, ডেকোরামমেন্ট, ডেকোরাম মানে কি? ডেকোরাম শব্দ আমরা অলরেডি জানি, আমরা ফর্মাল মিনিংটা জানি, দ্য স্টেট অর কোয়ালিটি, the quality of conforming to conventionally accepted standard or behavior, সমাজে যা রীতিনীতি প্রচলিত আছে সেটা সঠিকভাবে মেনে চলা। conforming to conventionally accepted standard of behavior, সমাজ যেটাকে অ্যাকসেপ্ট করে সেইটাকে হুবহু পালন করা, সমাজের কোনো নিয়ম কানুন কখনোই ভঙ্গ না করা, সমাজের রীতিনীতি একদম অক্ষরে অক্ষরে মেনে চলা, এটাকেই বলে হচ্ছে ডেকোরাম। সিনোনিম কি? শালীনতা অথবা ভদ্রতা। হ্যাঁ, শালীনতা, ভদ্রতা, এটার এই যে খুব সুন্দর সুন্দর প্রতিশব্দ আছে, দেখেন সবগুলোর মিনিং এক। সিনোনিম কি কি? অনেকগুলো সিনোনিম আছে আপনাদের জন্য, দেখেন। প্রোপ্রাইটি, প্রপারনেস, যথাযথ। সিমলিনেস, ডিসেন্সি, এই যে যেটা বললেন শালীনতা, ডিসেন্সি, ভদ্রতা। ডেকোরাসনেস, গুড টেস্ট, কারেক্টনেস, একদম যথাযথ যেটা। অ্যাপ্রোপ্রিয়েটনেস, অ্যাপ্রোপ্রিয়েসি, পোলাইটনেস, ভদ্রতা। কার্টেসি, ভদ্রতা। গুড ম্যানার, রিফাইনমেন্ট, ব্রিডিং। ডিপোর্টমেন্ট, ডিগনিটি, রেসপেক্টেবিলিটি, মডেস্টি অ্যান্ড ডিমিউরনেস। এখন আপনারা বুঝতেই পারছেন যে আমি টোটাল ভিক্টোরিয়ান অ্যাটিচিউড, ভিক্টোরিয়ান স্পিরিট, এটাকে একটা শব্দে আমরা ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে ডেকোরাম। এই ডেকোরাম মানেই কিন্তু সব, দেখেন এখন পর্যন্ত যে আমরা বলে আসলাম এতগুলো শব্দ, সব একটার ভিতরে চলে যায় ম্যাক্সিমাম। দেখেন, ক্রুড, এক্সট্রিম রিপ্রেশন, জেন্টিলিটি, রেসপেক্টিবিলিটি, চেস্টিটি, হার্ড ওয়ার্ক বলেন, এটাও ওটার পার্ট, যদিও পুরোপুরি না। পার্সোনাল ডিউটি, মানে মোটামুটি একটা শব্দে আমরা কিন্তু সব ব্যাখ্যা করতে পারি। টোটাল ভিক্টোরিয়ান স্পিরিটটাকে আমরা একটা শব্দে ব্যাখ্যা করতে পারি, সেই শব্দটা হচ্ছে ডেকোরাম। স্যার পার্সোনাল ডিউটি বাদে অলমোস্ট সবকিছু ডেকোরামের সাথে মানে ডাইরেক্টলি কানেক্টেড হয়েছে। পার্সোনাল ডিউটি ডেকোরামের পার্ট, কিন্তু আপনার ডিউটি হচ্ছে এটা পালন করা। মানে সবগুলো এখানে যতগুলো আছে আপনি একটা ওয়ার্ড দিয়েই বলতে পারেন। দেখেন পরের লাইনটা দেখেন, দ্য ভিক্টোরিয়ান প্রাইভেট লাইভস ওয়ার ডমিনেটেড বাই অ্যান অথরিটারিয়ান ফাদার, একটু আগে বললাম না সমাজের নিয়ম কানুন, কনভেনশনাল অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার অর মোরালস, এটা কি ছিল? এখন আপনি
প্রশ্ন করতে পারেন যে স্যার আমি তো ডেকোরাম পালন করব, কিন্তু ডেকোরামটা কি ছিল? ডেকোরামটা ছিল এই, খুব সুন্দর করে একটা শব্দ একটা বাক্যে লেখা আছে। এটা আপনাদের উইলিয়াম জে লং বইটা থেকে আমরা একদম হুবহু তুলে নেয়া। Victorian private lives were dominated by an authoritarian father. পরিবারে একজন বাবা থাকবে, ফাদার নট মাদার, ফাদার। ফাদার ইজ দ্য আলটিমেট অথরিটি, অ্যান অথরিটেরিয়ান ফাদার, বাবা যা বলবে তাই। বাবা যদি কোনো ফ্যামিলিতে না থাকে তাহলে উকিল বাবা বানাতে হবে, সরকার একটা বাবা ঠিক করে দেবে। একটা ফ্যামিলিতে যদি বাবা না থাকে তাহলে সরকার ওই ফ্যামিলির গার্জিয়ান, সিম্বলিক ফাদার সেট করে দেবে, বাট একজন মেল অথরিটি থাকবে ভিক্টোরিয়ান সোসাইটিতে। জি, It's a one kind of male dominating society, isn't it? অবশ্যই তখনকার সময় তো এটা মেল ডমিনেটিং সোসাইটি ছিল, এটা আপনি পরবর্তীতে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। অথরিটারিয়ান ফাদার, বাবার কথাই শেষ কথা। আর তাহলে উমেন তারা কি? এই যে পরের সেন্টেন্সে লেখা আছে, উমেন ওয়ার সাবজেক্ট টু মেল অথরিটি। মহিলাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার পরিবারের পুরুষের কথা মতো চলা। দে ওয়ার এক্সপেক্টেড টু ম্যারি, মহিলাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে বিয়ে করা, টু ম্যারি অ্যান্ড মেক হোম আ রেফিউজ, এবং বাসাকে সাজানো, টু মেক হোম আ রেফিউজ ফর দেয়ার হাজবেন্ড। মানে ভিক্টোরিয়ান সোসাইটিতে এটা ছিল আলটিমেট রুল। পুরুষ তারা সংসার শাসন করবে, সংসারের দেখাশোনা করবে, আর নারী সেই পুরুষের কথা মতো চলবে। নারীর দায়িত্ব হচ্ছে তার জীবনের একটাই বড় উদ্দেশ্য, সেটা হচ্ছে বিয়ে করা এবং তার বাড়িটাকে একটা সুন্দর বাড়ি হিসেবে প্রতিষ্ঠিত করা। টু মেক হারসেলফ আ রেফিউজ, FREFUGE, রেফিউজ মানে হচ্ছে শেল্টার। নারীর জীবনের উদ্দেশ্য হচ্ছে আশ্রয় হওয়া, পুরুষের আশ্রয় হওয়া। আমাদের বলো। সমাজ ব্যবস্থায় এখনো পর্যন্ত এটা আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভিক্টোরিয়ান। আজকের ক্লাস যত যাবে দেখবেন আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে ভিক্টোরিয়ান সোসাইটি। মানে ভিক্টোরিয়ানরা দেখেন 1901 সালে ওদের ভিক্টোরিয়ান পিরিয়ড শেষ, আর আমাদের 2020 সালে বাংলাদেশের ভিক্টোরিয়ান পিরিয়ড চলছে। আমরা কত অ্যাডভান্স আপনারা দেখতে পাবেন আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, ভিক্টোরিয়ান সোসাইটি, এই হচ্ছে সংজ্ঞা। বিং ভিক্টোরিয়ান Sir. মিন্স, জি Sir, হ্যাঁ so the বলেন। Victorian period was full of patriarchy. এই ইয়েস, পেট্রিয়ার্কি, এটা তো পজিটিভলি দেখতো ওরা। ওদের সময় পেট্রিয়ার্কি ইট ওয়াজ এ গুড ওয়ার্ড। শুধু পেট্রিয়ার্কি না, এক্সট্রিম পেট্রিয়ার্কি। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখেন, আমরা লিটারেচারের বৈশিষ্ট্য চলে আসি। লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স। আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের যে লিটারেচার, সেটার কি কি বৈশিষ্ট্য পাই? আমরা লেফট সাইডের বক্স দিয়ে শুরু করি। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড মানেই হচ্ছে দ্য রেইন অফ কুইন ভিক্টোরিয়া, এটা অলরেডি আমরা জানি। রানী ভিক্টোরিয়া 1837 সালে সিংহাসনে বসলেন, 1901 সালে সিংহাসন থেকে নামলেন। কত বছর হলো তাহলে? 63 প্লাস 1, 64 বছর, 64 ইয়ার্স। উনি 64 বছর সিংহাসনে ছিলেন। এই 64 years is regarded as the Victorian period. A study of all the great writers of the period reveals 4 general characteristics. আমরা এই সময়ের যত বড় বড় লেখকের লেখা আমরা যদি আলোচনা করি, ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা 4টা ফিচার, we find 4 general characteristics according to উইলিয়াম জে লং। আমরা কিন্তু উইলিয়াম জে লং উনার বইটা ফলো করছি এখানে। উইলিয়াম জে লং এর মতে ভিক্টোরিয়ান পিরিয়ডের লিটারেচারে আমরা 4টা বৈশিষ্ট্য পাই। 4টা বৈশিষ্ট্য আপনারা ছোট করে কাগজ কলমে লিখে রাখেন, সুবিধা হবে। 4 general characteristics কি কি? নাম্বার 1, literature in this age has come very close to daily life. এই যুগে সাহিত্য মানেই হচ্ছে দৈনন্দিন জীবনের গল্প, স্টোরি অফ এভরিডে লাইফ, reflecting its practical problems and interest.
and is a powerful instrument of human progress. আমরা আবার রিপিট করি, লিটারেচার ইন দিস এজ, এই যুগের সাহিত্য বলতে আমরা কি বোঝাচ্ছি? লিটারেচার অফ ডেইলি লাইফ। ডেইলি লাইফের লিটারেচার মানে কি? ডেইলি লাইফের লিটারেচার মানে হচ্ছে উই উইল রিফ্লেক্ট ইটস প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট। তাহলে বলতে পারেন স্যার উনি তো শুধু প্রবলেমের কথা বললো, সলিউশনের কথা তো বললো না। সলিউশন বের করা যারা সাহিত্যিক তাদের কাজ না। সাহিত্যিকদের কাজ হচ্ছে আমাদেরকে প্রবলেমটা চোখের সামনে দেখিয়ে দেওয়া, কারণ একই প্রবলেমের অনেক রকম সলিউশন থাকতে পারে। আমাদের জীবনের সবার কোয়েশ্চেন পেপার এক, কিন্তু অ্যান্সার কিন্তু আলাদা। আমাদের প্রত্যেকের জীবনের অ্যান্সার আলাদা, মানে হচ্ছে আমাদের সবারই সমস্যা হয়তো একই রকম, কিন্তু আমাদের প্রত্যেকের সলিউশন ভিন্ন ভিন্ন হওয়া উচিত। সেই জন্য লিটারেচারের ফোকাস হচ্ছে রিফ্লেক্টিং ইটস প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম সমস্যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া। কি কি সমস্যা, সমাধানের দায়িত্ব ব্যক্তির। লিটারেচার মানে হচ্ছে স্টোরি অফ ডেইলি লাইফ, একদম নিষ্ঠার সাথে, সততার সাথে, উইথ লয়্যালটি অ্যান্ড ট্রুথফুলনেস, একদম সত্যবাদিতার সাথে, উইথ ট্রুথফুলনেস, সিনসিয়ারিটি, উই নিড টু পোর্ট্রে আওয়ার ডেইলি লাইফ। আমাদের দৈনন্দিন জীবনকে আমাদের একদম সততার সাথে, নিষ্ঠার সাথে হুবহু ওইভাবে প্রতিফলিত করতে হবে সাহিত্যে। এই হচ্ছে লিটারেচার অফ ডেইলি লাইফ। এখন আপনি যদি তাই করতে চান তাহলে কিন্তু আপনার কোনো কল্পনার আশ্রয় নিলে হবে না। কল্পনায় কিন্তু আপনি সত্যকে সবসময় পাবেন না। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনকে হুবহু, সিনসিয়ারলি, ট্রুথফুলি পোর্ট্রে করতে চান তাহলে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, কল্পনার বাইরে বেরিয়ে আসতে হবে। কারণ কল্পনা দিয়ে কিন্তু আপনি রিয়েলিটিকে সবসময় আমরা পোর্ট্রে করতে পারি না। কল্পনা আমাদেরকে অনেক সময় ভুল বোঝায়। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবন রিফ্লেক্ট করতে চাই আমাদের সাহিত্যে, ইফ উই উইশ টু রিফ্লেক্ট ইটস প্র্যাকটিক্যাল প্রবলেমস এন্ড ইন্টারেস্ট, তাহলে কিন্তু আমাদের রিয়েলিস্টিক হতে হবে। এই জায়গায় কিন্তু ইমোশনাল বা রোমান্টিক হলে হবে না। এই জায়গায় আমাদের রোমান্টিক রাইটারদের থেকে একটা পার্থক্য আমরা পাচ্ছি, কারণ এখানে রিফ্লেক্টিং ইটস প্র্যাকটিক্যাল প্রবলেমস। আমাদের ভিক্টোরিয়ান লিটারেচার, এদের ফোকাস হচ্ছে রিফ্লেক্টিং দ্য প্র্যাকটিক্যাল প্রবলেমস অফ আওয়ার লাইফ। এখন আপনি প্র্যাকটিক্যাল প্রবলেমস কিন্তু ইমোশন, ইমাজিনেশন দিয়ে কিন্তু মানে আপনি উপস্থাপন করতে পারবেন না। তবে অনেক বেশি সফিস্টিকেটেড মাইন্ডেড হতে হবে, অনেক বেশি রিয়েলিস্টিক মাইন্ডের হতে হবে, যেটা আপনি জেন অস্টেনের মধ্যে পেয়েছিলাম আমরা। আপনি আইডিয়ালিস্টিক হন, কোনো সমস্যা নাই, আপনার ইনটিউশন ভালো হোক, কোনো সমস্যা নাই, আপনার ইন্ডিভিজুয়ালিটিও ভালো হোক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ইমাজিনেশন, আপনি কিন্তু এই জায়গায় ইমাজিনেশন আনা যাবে না। আপনার কল্পনা করলে কিন্তু আপনি সবসময় রিয়েলিস্টিক ফলাফল পাবেন না। কল্পনা কিন্তু ইজ নট অলওয়েজ রিলায়েবল ইন অর্ডার টু ফাইন্ড প্র্যাকটিক্যাল সলিউশন। আপনি প্র্যাকটিক্যাল প্রবলেমের প্র্যাকটিক্যাল সলিউশন চাচ্ছেন, আপনাকে কিন্তু রিয়েলিস্টিক হতে হবে। সো দিস ফার্স্ট পয়েন্ট, লিটারেচার ইজ about daily life, reflecting its practical problems and interests, and is a powerful instrument of human progress. এই লিটারেচার পড়ে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমের সলিউশন বের করব এবং আমরা উন্নতির দিকে এগিয়ে যাব। It will be an instrument of human progress, আমরা আগাবো সামনে। নাম্বার 2, আমরা 2 নম্বরে কি দেখতে পাচ্ছি? The tendency of literature, এই যে নাম্বার 2 যেটা আমরা সিলেক্ট করি, the tendency of literature is strongly ethical. লিটারেচার মানেই হচ্ছে এখানে এথিক্স, নৈতিকতা খুবই প্রকটভাবে আমাদের সামনে তুলে ধরবে। সাহিত্য মানেই হচ্ছে নৈতিকতা শিক্ষা দেবে আমাদেরকে। লিটারেচার ইজ স্ট্রংলি এথিক্যাল। এরপরে দেখেন বোল্ড করা আছে, all the great poets, novelists and essayists, ভিক্টোরিয়ান কবি বলেন, উপন্যাসিক বলেন, গদ্যকার বলেন, এই সময়ের সবাই আর moral teachers. All the great poets, novelists
and essayist of the age are moral teacher. এরা সবাই হচ্ছে নৈতিক শিক্ষক, এরা সবাই নীতি শিক্ষা দেবে মানুষকে। উনি কবি হতে পারেন, ঔপন্যাসিক হতে পারেন, এদের দায়িত্ব হচ্ছে মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়া, মোরালিটি। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্টটা কি ছিল? বিং রিয়েলিস্টিক, তাই না? ফার্স্ট পয়েন্ট ভিক্টোরিয়ান Literature of লিটারেচার মানে daily life. হচ্ছে লিটারেচার অফ ডেইলি লাইফ, রিয়েলিস্টিক। দেন উই হ্যাভ মোরালিটি। যত সাহিত্যিক আছে এরা সবাই হচ্ছে নৈতিক শিক্ষক, নীতির শিক্ষক, এরা সবাই মানুষকে নৈতিকতা শিক্ষা দেবে। এখন আমরা চলে যাই 3 নম্বর বৈশিষ্ট্যে, ক্যারেক্টারিস্টিক্স নাম্বার 3। দেখেন, সায়েন্স, বিজ্ঞান। আমাদের রোমান্টিক পিরিয়ডে কিন্তু সায়েন্সের কথা ওইভাবে আসে নাই। ভিক্টোরিয়ান পিরিয়ডে দেখবেন সায়েন্সের কথা বারবার বারবার আসবে। 3 নম্বর পয়েন্টে কি লেখা? Science in this age exercises an incalculable influence. মানে সাহিত্যে বিজ্ঞানের প্রভাব আমরা পাই। Science is a very significant element in Victorian literature. কখনো কখনো আপনি সরাসরি পাবেন, কখনো কখনো আপনি indirectly পাবেন। On one hand, it emphasizes truth. Obviously, it will emphasize truth. সায়েন্সের কাজ হচ্ছে সত্যিকে তুলে ধরা, জোর দেয়া। সত্যি বলতে এখানে কি বোঝাচ্ছে? যেটা আমরা এক্সপেরিমেন্ট করে প্রমাণ করতে পারি, যেটা কনক্রিট রিয়েলিস্টিক ট্রুথ, যেটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করতে পারি। নট সামথিং অ্যাবস্ট্রাক্ট, এমন কিছু না যেটাকে আমরা পরীক্ষা করে বের করতে পারি না। আমরা কিসে বিশ্বাস করব? যেটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করতে পারি। সায়েন্সের কথাই হচ্ছে এটা, উই মাস্ট সার্চ ফর ট্রুথ। সায়েন্স উইল এক্সপেরিমেন্ট অ্যাগেইন এন্ড অ্যাগেইন, সে একটার পর একটা পরীক্ষা করবে। সায়েন্স উইল ফাইন্ড ট্রুথ এন্ড সায়েন্স উইল এমফাসাইজ ট্রুথ। এই সায়েন্স সে সত্যর পেছনে ছুটছে, সত্যান্বেষী। ভিক্টোরিয়ান লিটারেচার মানেই হচ্ছে এখানে এই যে কোয়েস্ট ফর ট্রুথ, কোয়েস্ট ফর অ্যাবসলিউট ট্রুথ, চরম সত্য, চূড়ান্ত সত্য, একদম ইউনিভার্সাল, সার্বজনীন সত্য, এটার পেছনে ছোটা হচ্ছে যারা সাহিত্যিক তাদের কাজ। দে আর রানিং আফটার অ্যাবসলিউট ট্রুথ, যে সত্যি বিজ্ঞান প্রতিষ্ঠা করেছে, বিজ্ঞান অলরেডি প্রতিষ্ঠা করে ফেলেছে, এখন সাহিত্যিকদের কাজ হচ্ছে সেটাকে মানুষের মধ্যে নিয়ে আসা। It has given us an entirely new view of life. বিজ্ঞান আমাদেরকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গি আমাদেরকে দিয়েছে। আমরা সম্পূর্ণ নতুন ভাবে, from a fresh point of view, we are looking at life. আমরা জীবনের দিকে লক্ষ্য করছি। বিজ্ঞান আমাদের একটা স্বচ্ছ চোখ খুলে দিয়েছে। From science's point of view, we are looking at life. On the other hand, its first effect seems to be to discourage works of the imagination. দেখেন, আমরা 3 নম্বর পয়েন্টে আবার পাচ্ছি avoiding imagination. Avoiding imagination. প্রথমে যখন আমরা বললাম literature is about everyday life, avoiding imagination, সায়েন্সও বলছে যে discourage works of the imagination. বিজ্ঞান কল্পনায় বিশ্বাসী না। বিজ্ঞান বলছে in Victorian society there is little place for imagination. We are looking for absolute truth. We are looking for an ultimate view of life. Therefore, we should discourage imagination. আমরা কল্পনাকে বাদ দেব। মানে বাদ বলতে একেবারে বাদ তা না, তবে জাতীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তারা কল্পনাকে বাতিল করে দিতে চাচ্ছে। Science is almost discouraging imagination. এরপর আমাদের 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা কি? Fourth characteristic. Nearly all the Victorian writers, যত ভিক্টোরিয়ান রাইটার আমরা পাই,
কবি হোক, সাহিত্যিক হোক, ঔপন্যাসিক হোক, গদ্যকার হোক, দে অল অ্যাটাক ম্যাটেরিয়ালিজম। তার মানে ভিক্টোরিয়ান লিটারেচার মানেই হচ্ছে অ্যান্টি ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, বস্তুবাদ বিরোধী, অ্যান্টি ম্যাটেরিয়ালিজম। এই শব্দটার মানে কি? দে আর vigorously attacking materialism মানে হচ্ছে দে prefer a purely ideal conception of life। এই জায়গায় আমরা আইডিয়ালিজমের সাথে মিল পাচ্ছি, রোমান্টিক পিরিয়ডের আইডিয়ালিজমের সাথে আমরা মিল পাচ্ছি। দে আর exalting a purely ideal conception of life, আদর্শ জীবনযাপন কাকে বলে? লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড, অল গ্রেট আইডিয়ালস। ভালো করে খেয়াল করেন, লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড, এটি কিন্তু আমাদের রোমান্টিক পিরিয়ডেও ছিল আইডিয়ালিজম। সেই আইডিয়ালিজমটাকে কিন্তু ভিক্টোরিয়ানরা ফলো করার চেষ্টা করছে। লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড, these are emphasized as the chief ends of life। এগুলোই হওয়া উচিত আমাদের জীবনের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। কি? লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। লাভ বলতে শুধুমাত্র রোমান্টিক লাভ না, লাভ ফর এভরিওয়ান, লাভ ফর কান্ট্রি। ট্রুথ, দ্য আলটিমেট ট্রুথ দ্যাট উই ক্যান প্রুভ, এমন সত্য যেটাকে আমরা চূড়ান্ত সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। জাস্টিস, ন্যায় ও অন্যায়ের বিভেদ। একটু আগে আমরা বললাম না, যত বড় বড় সাহিত্যিক তারা সবাই ছিলেন মোরাল টিচার্স, মানে হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ভিক্টোরিয়ান লিটারেচারের অন্যতম উদ্দেশ্য। ভিক্টোরিয়ান মানেই হচ্ছে জাজ, ফুল অফ জাস্টিস, সেন্স অফ জাস্টিস থাকতে হবে প্রখর। ব্রাদারহুড, মানুষের মানুষের সম্পর্ক, যদিও এখানে ব্রাদার বলতে ভাই আছে শুধু এখানে, কিন্তু ব্রাদারহুড বলতে শুধুমাত্র ছেলে ছেলের ভাই ভাই সম্পর্ক না, মানুষের সাথে মানুষের সম্পর্ক আর কি। All are great ideals. These are emphasized as the chief ends of life, not only by its poets but also by its novelists and essayists. কবি বলি, ঔপন্যাসিক বলি, গদ্যকার বলি, সবার উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে আমরা চারটা বৈশিষ্ট্য পেলাম। চারটা বৈশিষ্ট্য যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে নাম্বার 1 হচ্ছে রিয়েলিজম। এই রিয়েলিজমকে আমরা ক্রিটিক্যাল রিয়েলিজম বলতে পারি। ক্রিটিক্যাল রিয়েলিজম বলতে আমরা বাস্তবতাটাকে একদম ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, রিয়েলিজম। দেন নাম্বার 2 হচ্ছে মোরালিটি, নাম্বার 3 হচ্ছে সায়েন্স অ্যান্ড অ্যাবসলিউট ট্রুথ, নাম্বার 4 হচ্ছে অ্যান্টি ম্যাটেরিয়ালিজম, যেটাকে আমরা আইডিয়ালিজম বলতে পারি। আইডিয়ালিজম, লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। কি কি তাহলে পাচ্ছি? রিয়েলিজম অর ক্রিটিক্যাল রিয়েলিজম, মোরালিটি, সায়েন্স অ্যান্ড আলটিমেট ট্রুথ, অ্যান্ড আইডিয়ালিজম। এই হচ্ছে আমাদের চারটা বৈশিষ্ট্য। ভিক্টোরিয়ান লিটারেচার আমরা যখনই আমরা আলোচনা করব, এই চারটা বিষয় আমরা আনার চেষ্টা করব, যে এটাতে আমরা রিয়েলিজম পাই কিনা, বাস্তবতা পাচ্ছি কিনা এখানে, তারপর এখানে আমরা নৈতিক শিক্ষা পাচ্ছি কিনা, মানুষকে নৈতিকতা শিক্ষা দেওয়ার মতো কোনো উপাদান এখানে আছে কিনা। Do we find any elements of moral teaching? Then influence of science and absolute truth. বিজ্ঞানের অবশ্যই প্রত্যক্ষ বা পরোক্ষ, ডিরেক্ট অর ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স আমরা পাবো। এবং যদি আমরা সায়েন্সের সরাসরি প্রভাব নাও পাই, তাও আমরা একটা জিনিস দেখবো যে কবি হন বা সাহিত্যিক হন, ঔপন্যাসিক হন, গল্পকার হন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সত্য জানা, সত্যের পেছনে ছোটা। দেয়ার ইন কোয়েস্ট ফর ট্রুথ, আলটিমেট অ্যাবসলিউট ট্রুথ। ফাইনালি নাম্বার 4, আইডিয়ালিজম। আইডিয়ালিজম মানে হচ্ছে কোয়েস্ট ফর লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। আইডিয়ালিজম মানেই হচ্ছে determination to establish love, truth, justice and brotherhood and attack materialism. এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। আমাদের রোমান্টিক পিরিয়ডের লিটারেচারের ক্যারেক্টারিস্টিক্স শুরুতে আমরা আলোচনা করেছিলাম 5I, এখানে আমরা পাচ্ছি হচ্ছে
four characteristics, four features of Victorian literature. একইভাবে আমরা যেমন রোমান্টিক পিরিয়ডে হিস্টোরিতে গিয়েছিলাম, লিটারারি ক্যারেক্টারিস্টিক্স এর পর আমরা চলে আসি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ইতিহাস সম্পর্কে একটু তো জানা দরকার। আমরা অতটা ডিপে যেতে পারবো না, আমরা মোটামুটি বেসিক জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করব। রোমান্টিক পিরিয়ডে আমাদের ফোকাস যেমন ছিল হিস্টোরিতে ফ্রেঞ্চ রেভলিউশন, দ্য ইনফ্লুয়েন্স অফ ফ্রেঞ্চ রেভলিউশন, একই সাথে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হালকা আলোচনা করেছিলাম। এখন আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডে যখন আসব তখন তার কিছু প্রতিফলন আমরা পাচ্ছি। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড অলরেডি আমরা এটা বারবার আসছি, দ্য রেইন অফ কুইন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার শাসনামল 1837 থেকে 1901। হিস্টোরিক্যালি আমরা যদি ইতিহাসের দিক থেকে চিন্তা করি, দ্য এজ ইজ রিমার্কেবল ফর স্যার একটা জি। স্যার একটা কোশ্চেন, বলেন। এখানে যে চারটা পয়েন্ট ছিল, রিয়ালিজম, ক্রিটিক্যাল রিয়ালিজম, মোরালিটি, সায়েন্স অফ আলটিমেট ট্রুথ আর অ্যান্টি রিয়ালিজম বা আইডিয়ালিজম, জি এই জি চারটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়ান লিটারেচার ফোর ফিচার্স, এই চারটা হ্যাঁ, শুধু। আমরা আপাতত এটা হচ্ছে নট আলটিমেট, এটা হচ্ছে আপাতত আমরা শুরু করব এই চারটা জিনিস মাথায় রেখে। আপনাদের মনে আছে কিনা স্যার, রোমান্টিক পিরিয়ডে কিন্তু ওই ফাইভ আইসটা ছিল ফিচার। হ্যাঁ হ্যাঁ, এবং 5i এর উপর বেস করেই কিন্তু মোটামুটি বাকিগুলো কিন্তু আসছে। আমরা পরবর্তীতে যে আপডেট করলাম না, দেখেন পরবর্তীতে রোমান্টিক পিরিয়ড যখন আপডেট করলাম আমাদের কিছু নতুন নতুন এলিমেন্ট আসলো, যেমন পেট্রিয়টিজম, দেশপ্রেম, তারপর নস্টালজিয়া, ঠিক আছে, এই জিনিসগুলো যে আসলো ফাইভ আইস তো ওইগুলোই। ওই সব একদম চূড়ান্ত, মানে সবকিছু করে কিন্তু ওই পাঁচটা ছিল 5IS। এবং আপনারা যদি পরবর্তীতে আরো ভালো করে ডিসকাস করেন দেখবেন পাঁচটাকে আমরা তিনটা বলতে পারি, তিনটা। যদি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি না, এটা আপনাদের খুঁজে বের করতে পারলে করেন। রোমান্টিক পিরিয়ডে যে আমরা 5I বলছি, এই পাঁচটাকে আসলে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আনা যায়, এটা আপনারা দেখেন খুঁজে পান কিনা। বাট আপাতত আমরা রোমান্টিক পিরিয়ডে ফিচার মনে করছি 5I। একইভাবে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড পড়াশোনা শুরু করার আগে এই চারটা বৈশিষ্ট্য মাথায় রাখি: ক্রিটিক্যাল রিয়েলিজম, বাস্তববাদ, রিয়েলিজম, মোরালিটি, নৈতিকতা, এরপর অ্যাবসলিউট ট্রুথ, চূড়ান্ত সত্য কে এনে দেবে? সায়েন্স, বিজ্ঞান আমাদের সামনে চূড়ান্ত সত্য এনে দেবে। আর হচ্ছে অ্যাটাক ম্যাটেরিয়ালিজম, এই যে টাকা পয়সা ধন সম্পদ এটার পিছনে আমরা ছুটছি, এটাকে বলে হচ্ছে ম্যাটেরিয়ালিজম। ভিক্টোরিয়ান লিটারেচার, ভিক্টোরিয়ান রাইটার যারা, তারা এটার বিরুদ্ধে। তারা বলছে আমাদের লাইফ হওয়া উচিত আইডিয়ালিস্টিক। আমরা এস্টাবলিশ করব অ্যাটলিস্ট এই চারটা উপাদান: লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। তাহলে এই যে চারটা ক্যারেক্টারিস্টিক্স, এটা নিয়ে কি আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা প্লিজ একটু দেখেন। স্যার আমরা এই জায়গায় 1 মিনিট ব্রেক দিই, আপনি একটু দেখেন। জি বলেন। আচ্ছা, এখন আমরা এই চারটা জিনিস মাথায় রেখে কিন্তু সামনে আগাবো। এখন আমরা ঢুকে যাচ্ছি হিস্ট্রিতে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। Victorian period, historically the age is remarkable for: number one, the growth of democracy following the Reform Bill of 1832. জি বলেন। Slides are invisible, sir, here. স্লাইড দেখতে পাচ্ছেন না? জি না। আমার এখানে তো জি দেখাচ্ছে। স্যার, হ্যাঁ হিস্টোরিক্যাল দেখা ব্যাকগ্রাউন্ড যাচ্ছে। একটু জি তাহলে স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ একটু ধৈর্য ধরলে পাবেন, সমস্যা নেই। হ্যাঁ, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা স্যারের এখানে Victorian- দুইটা আইডিয়া আছে, একটার মধ্যে স্লাইড দেখাচ্ছে আর একটার মধ্যে এমনিতে কিছু দেখা যাচ্ছে না, হয়তো অন্যটাতে ক্লিক করেছে। historical background, the Victorian period, the reign of Queen Victoria 1837 থেকে 1901. Historically the age is remarkable for, এই যুগের বিশেষ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি কি? প্রথমে পাচ্ছি the growth of democracy following the Reform Bill of 1832. এটাও কিন্তু আমাদের রোমান্টিক পিরিয়ডে ছিল, ডেমোক্রেসি, গণতন্ত্র।
সেই গণতন্ত্রটা আরো বেশি এস্টাবলিশ হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে। একটা বিল পাস হলো, একটা আইন পাস হলো, এটাকে বলা হচ্ছে 1832 সালের রিফর্ম বিল অফ 1832। এটার ফলে কি হবে এটা আমরা একটু পরে ডিটেল জানতে পারবো। তবে এই বিলটা পাস হওয়ার পরে গণতন্ত্র মোটামুটি একটা শক্তিশালী প্ল্যাটফর্ম পাচ্ছে। নেক্সট পয়েন্ট, দ্য স্প্রেড অফ এডুকেশন অ্যামং অল ক্লাসেস। শিক্ষার হার, রেট অফ এডুকেশন, লিটারেসি রেট, সকল ক্লাসে, হাই, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, প্রতিটি ক্লাসে আমরা শিক্ষার প্রসার, স্প্রেড অফ এডুকেশন লক্ষ্য করতে পারি। পয়েন্ট নাম্বার 3, দ্য র্যাপিড ডেভেলপমেন্ট অফ আর্টস অ্যান্ড সায়েন্স। অলরেডি আমরা সায়েন্সের ব্যাপারে জানি যে সায়েন্স তখন ডেভেলপ করছে অনেক দুর্বার গতিতে। ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে সায়েন্সের সবচেয়ে বেশি উন্নতি আমরা লক্ষ্য করি। দ্য র্যাপিড ডেভেলপমেন্ট অফ আর্টস অ্যান্ড সায়েন্স, স্পেশালি সায়েন্স। দেন ইম্পর্টেন্ট মেকানিক্যাল ইনভেনশনস। এই সময়ে আবিষ্কার, যন্ত্রপাতির আবিষ্কার অনেক বেশি বেড়ে যায়। এই সময়ে অনেক নতুন নতুন যন্ত্রপাতি, উন্নত মেকানিক্যাল অ্যাপারেটাস আবিষ্কার হতে থাকে। ফাইনালি নাম্বার 5, দ্য enormous extension of the bounds of human knowledge by the discoveries of science। মানে এই শেষের তিনটা পয়েন্ট কিন্তু আমরা এক পয়েন্টে লিখতে পারি। কি বলতে পারি? discoveries of science and its development, scientific development and discoveries। এটা কিন্তু আমরা লাস্টের তিনটা কিন্তু একসাথে বলতে পারি। এখন আমরা হালকা করে একটু একটু করে একটু আইডিয়া নেই এই বিষয়ে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু আগে বললাম, রিফর্মেশন বিল। আমাদের স্লাইডে দেখবেন অনেক কথা লেখা আছে যেগুলো বোল্ড, আমরা ওই জিনিসগুলো কিন্তু ফোকাস করছি। বোল্ড গুলো আলোচনা করলে আমাদের অন্য কথাগুলো কিন্তু ব্যাখ্যা হয়ে যায়। পরবর্তীতে আপনারা যখন পড়বেন, পড়ার সময় যদি কোনোটা বুঝতে না পারেন, আমরা নেক্সট এটা নিয়ে আলোচনা করব। বাস আজকে আমরা ফোকাস করছি হচ্ছে বোল্ড করা অংশগুলো। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড আলোচনা শুরুর আগে হিস্ট্রিটা মাথায় ঢুকিয়ে নিচ্ছি। এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফোর্স, সামাজিক রাজনৈতিক শক্তি, সোশিও পলিটিক্যাল ফোর্স নিয়ে কিছু আলোচনা করব, চারটা। নাম্বার ওয়ান সোশিও পলিটিক্যাল ফোর্স কি, অলরেডি আমরা হালকা টাচ করেছি সেটা। ডেমোক্রেসি বিকামস দ্য এস্টাবলিশড অর্ডার। সমাজে সোশিও পলিটিক্যাল ফোর্স হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। ডেমোক্রেসি বিকামস দ্য এস্টাবলিশড অর্ডার ফলোইং দ্য রিফর্ম বিল অফ 1832। 1832 সালে রিফর্ম বিল আইন পাশ হলো। আইনটার নাম হচ্ছে রিফর্ম বিল। এই রিফর্ম বিলটার কথা কি? The king stripped of their power and left as figureheads of a past civilization. The divine right of rulers disappears. এই রিফর্ম বিল পাশ হওয়ার পরে রাজাদের আর কোনো প্র্যাকটিক্যাল ক্ষমতা অবশিষ্ট থাকলো না। এরা জাস্ট নামে মাত্র রাজা, এদের ওইরকম প্র্যাকটিক্যাল অর্থে কোনো ক্ষমতা নাই। তারা জাস্ট ফিগার হেডস, সিম্বল। তারা হচ্ছে প্রতীক হিসাবে থাকবে, কিন্তু তাদের প্র্যাকটিক্যাল কোনো ক্ষমতা থাকবে না। দ্য ডিভাইন রাইট অফ রুলার্স, মানে রাজার যে একটা ডিভাইন রাইট থাকে। এর আগে এটা ছিল মনার্কি বা রাজতন্ত্রের মূল অজুহাত, যে রাজার অধিকার হচ্ছে ডিভাইন, স্বর্গীয়, ঈশ্বর তাকে ক্ষমতা দিয়েছে। রিফর্ম বিল পাশ হওয়ার পর সেই ক্ষমতা রাজার কাছ থেকে চলে এলো পলিটিক্যাল পার্টির হাতে। আগে একজনের হাতে ক্ষমতা ছিল, এখন একটা গোষ্ঠীর হাতে, একটা দলের হাতে ক্ষমতা থাকবে। এই দল কিভাবে নির্বাচিত হবে? ডেমোক্রেসির মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে। এরপরের সেন্টেন্সটা ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখে রাখেন। ডেমোক্রেসি বলতে ওরা কি বোঝাচ্ছে? The House of Commons becomes the ruling power in England.
ইংল্যান্ডে কারা রুলিং পাওয়ার হলো? ডেমোক্রেসি যারা প্র্যাকটিস করছে। ডেমোক্রেসি তখন কারা প্র্যাকটিস করতো? দ্য হাউস অফ কমন্স। তাহলে ফার্স্ট সোশিও পলিটিক্যাল ফোর্স আমরা আলোচনা করছি। আফটার রিফর্ম বিল অফ 1832 ডেমোক্রেসি শুরু হলো। ক্ষমতা কাদের হাতে? হাউস অফ কমন্স, যারা পলিটিশিয়ান তাদের হাতে। এখন আর রাজা মন্ত্রীদের হাতে ক্ষমতা না, এখন ক্ষমতা হচ্ছে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে। সোশিও পলিটিক্যাল ফোর্স নাম্বার 2, 2 নম্বরে আসি। আমাদের ডান পাশের কলামে আমরা দেখি সেকেন্ড, বিকজ ইট ইজ অ্যান এজ অফ ডেমোক্রেসি। দেখেন একটার সাথে আরেকটা কানেক্টেড। যেহেতু ডেমোক্রেসি এস্টাবলিশ, অতএব it is an age of popular education, of religious tolerance, of growing brotherhood and profound social unrest. দেখেন প্রথম তিনটা পজিটিভ, শেষেরটা কিন্তু নেগেটিভ। ডেমোক্রেসি আছে মানেই হচ্ছে মানুষের মধ্যে শিক্ষার হার এখন বাড়ছে, কারণ মানুষ সচেতন হচ্ছে। যখনই মানুষের মাথায় এই আইডিয়াটা আসবে যে আমার কথার দাম আছে, এই দেশের শাসনে আমার কথার দাম আছে, গণতন্ত্র মানেই হচ্ছে প্রত্যেক জনগণের কথার দাম আছে, তার মানে এডুকেশন তাদের মধ্যে তাগিদ বাড়লো। দিস ইজ এন এজ অফ পপুলার এডুকেশন। শিক্ষার হার বাড়তে লাগলো, আগের থেকে শিক্ষার হার অনেক বাড়তে লাগলো। হাফ, মোটামুটি অর্ধেক অ্যাডাল্ট পপুলেশন তারা শিক্ষিত হয়ে গেল। ইট ইজ অলসো, যেহেতু ডেমোক্রেসি আছে মানেই হচ্ছে অফ রিলিজিয়াস টলারেন্স। এখন কিন্তু ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। ডেমোক্রেসি মানেই কি? ডেমোক্রেসি মানেই হচ্ছে জনগণের কথা, সবারই কথার দাম আছে, মানে কি সব ধর্মেরই দাম আছে, অতএব ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। রিলিজিয়াস টলারেন্স, এক ধর্ম আরেক ধর্মকে অস্বীকার করতে পারবে না, তাদেরকে একজন আরেকজনকে সহ্য করতে হবে, টলার করতে হবে। পপুলার এডুকেশন গেল, রিলিজিয়াস টলারেন্স গেল, এরপর গ্রোয়িং ব্রাদারহুড, মানুষের সম্পর্ক আগের থেকে আরো শক্ত হলো, উন্নত হলো। মানুষের সম্পর্ক আস্তে আস্তে উন্নত হলো। এন্ড ফাইনালি এই তিনটা তো মানে পজিটিভ কথা ছিল, পপুলার এডুকেশন, রিলিজিয়াস টলারেন্স, ব্রাদারহুড। শেষে গিয়ে একটা নেগেটিভ কথা আছে, এন্ড অফ প্রোফাউন্ড সোশ্যাল আনরেস্ট। কেন এটা হলো? কারণ তখন তো গণতন্ত্র ওইভাবে আসছে না, গণতন্ত্র ওইভাবে তখনো ম্যাচিওর্ড হয়নি। এই জন্য দেখা যাচ্ছে মানুষ মুখে বলছে গণতন্ত্র, ভেতরে ভেতরে আসলে সেটা সত্যিকারের গণতন্ত্র না। এতদিন পর্যন্ত মানুষের সামনে প্রকাশ্যে ডাকাতি করতো রাজারা, এখন যেহেতু মুখে বলছে গণতন্ত্র, ভেতরে গণতন্ত্র নাই, শুরু হলো এক ধরনের অসন্তোষ। কারণ দেখা গেল সমাজের একটা অংশ তারা সুবিধা পাচ্ছে, আরেকটা অংশ তারা বঞ্চিত হচ্ছে। এর আগে তো সব সুবিধা নিয়ে নিতে হচ্ছে রাজারা, তাই না? সব সুবিধা কাদের হাতে ছিল? রাজাদের হাতে। এখন দেখা যাচ্ছে গণতন্ত্রের নাম করে একটা অংশ, সমাজের একটা অংশ তারা সুবিধা নিচ্ছে, আরেকটা অংশ বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের মতো ক্লাস ডেস্টিনেশনটা চলে আসছে স্যার। ক্লাস হ্যাঁ, ওই যে আমরা অ্যানিমাল ফার্মে পড়েছি না, পড়বো যে সবাই ইকুয়াল কিন্তু কেউ কেউ বেশি ইকুয়াল। এভরিওয়ান ইজ ইকুয়াল বাট সাম মোর ইকুয়াল দ্যান আদার্স। মানে কি বৈষম্য তৈরি হচ্ছে, ভাই ভাইকে ঠকাচ্ছে। এর আগে রাজা প্রজাকে ঠকাতো, এখন হচ্ছে ভাই ভাইকে ঠকাচ্ছে। সেই জন্য সোশ্যাল আনরেস্ট শুরু হলো, সমাজে এক ধরনের অস্থিরতা শুরু হলো। আরেকটা ভালো দিক আছে, সেটা হচ্ছে আমরা পরের লাইনে দেখি, আগে চোখের সামনে ঠকানো হতো, এখন আড়ালে ঠকানো হচ্ছিল। হ্যাঁ, দেখেন স্লেভ হ্যাড বিন ফ্রিড ইন 1833। 1833 সালে যারা দাস ছিল তাদেরকে মোটামুটি মুক্ত করে দিচ্ছে। তখন মানুষ একটা জিনিস খেয়াল করলো, বাট স্লেভস আর নট নেসেসারিলি আফ্রিকান। আমরা স্লেভ বলতে, দাস বলতে শুধুমাত্র আফ্রিকান কালো মানুষদের বুঝি, কিন্তু আসলে কি তারাই একমাত্র স্লেভ? এরা তো এস্টাবলিশড স্লেভ, আরো কিছু হিডেন স্লেভ আছে। বাট দ্যাট মাল্টিটিউডস অফ মেন, women and little children in mines and factories were victims of more terrible industrial and social slavery. আফ্রিকানদের তো সবাই ওই সময় একদম এস্টাবলিশ স্লেভ তারা ছিল। আরেক
ধরনের শ্রেণী ছিল, তারা হচ্ছে খনিতে কাজ করত, ফ্যাক্টরিতে কাজ করত, এক্সট্রিম পুয়ার মেন, উইমেন অ্যান্ড লিটল চিলড্রেন, এবং তাদের অবস্থা আরো বেশি ভয়াবহ ছিল, স্যার আফ্রিকানদের ওই থেকেও সময় ভয়াবহ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল দেখে এই এত হ্যাঁ হিউজ হ্যাঁ অ্যামাউন্ট হ্যাঁ অফ চিলড্রেনদের হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানেই ওয়ার্কার হিসেবে হচ্ছে, কাজ করতেছে। হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানেই হচ্ছে যারা হচ্ছে একদম লোয়ার গ্রেড ওয়ার্কার, তারা হচ্ছে সবচেয়ে করুণ, সবচেয়ে ভয়ঙ্কর ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। টু ফ্রি দি স্লেভস অলসো, দেখেন নিচে বোল্ড করা আছে, সকল রকম দাস প্রথা, সকল রকম দাস প্রথার বিলুপ্তি, এটা ছিল ওই সময়কার একটা পারপাস। দেখেন, গ্রোয়িং পারপাস আনটিল দ্য প্রেজেন্ট ডে, এখন পর্যন্ত আমাদের সমাজে কিন্তু হিডেন স্লেভারি, লুকানো দাস প্রথা আছে। হয়তো এরকম আইন কানুন লিগ্যাল স্লেভারি নাই, কিন্তু হিডেন স্লেভারি অনেক আছে, আমাদের দেশেও আছে। ছোট ছোট বাচ্চাদেরকে প্রায় স্লেভের মতো ট্রিট করা হচ্ছে, গরিব নারী পুরুষদের অনেকটা দাসের মতোই তাদেরকে ব্যবহার করা হয়। স্যার বাসায় যে কাজ করে ওদেরকেই হ্যাঁ বলা হয় হ্যাঁ হ্যাঁ basically। হ্যাঁ, বাসায় কাজ, তারপরে হ্যাঁ আছে। আবার ধরেন চা বাগানে শ্রমিক যারা কাজ করে তাদের ক্ষেত্রেও দেখবেন, তারপর যারা আহ, বড় বড় যে কলকারখানায় কাজ করে এদের মধ্যে দেখবেন। তাহলে এই যে ফ্রিং দ্য স্লেভস, এটা ওই সময় কিন্তু একটা সোশিও পলিটিক্যাল ফোর্স, এই জিনিসটা আমাদের আলোচনায় আসবে। তাহলে ডেমোক্রেসি আসলো নাম্বার ওয়ান, ডেমোক্রেসির ফলে কি আসলো? শিক্ষা। তারপর কি আসলো? ধর্মীয় যে টলারেন্স, সহনশীলতা। তারপর গ্রোয়িং ব্রাদারহুড, মানুষের সম্পর্ক আরো উন্নত হলো। অ্যান্ড সোশ্যাল আনরেস্ট, সোশ্যাল আনরেস্টের মধ্যে এই যে যারা হচ্ছে ডিসক্রিমিনেট করছে তাদের সাথে যারা সুবিধা বঞ্চিত তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। আর স্লেভারি, স্লেভারি প্রকট হচ্ছে। আগে এই জিনিসগুলো মানুষের চোখে পড়তো না, যখনই ডেমোক্রেসি নামক শব্দটা মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হলো তখন সে তার অধিকার সম্পর্কে সচেতন হলো, তখন তার এই জিনিসগুলো আরো বেশি বেশি চোখে পড়তে লাগলো। রাজার সময় যখন ছিল তখন কিন্তু এই জিনিস নিয়ে কেউ কথা বলার সাহস পেত না। এখন যেহেতু ডেমোক্রেসির যুগ, এখন যেখানে যেখানে অন্যায় হচ্ছে সেটা মানুষের চোখে পড়ছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড সোশিও পলিটিক্যাল ফোর্স। তারপর আমরা থার্ড সোশিও পলিটিক্যাল ফোর্সে আসি। থার্ড, বিকজ ইট ইজ এন এজ অফ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। দেখেন, নাম্বার ওয়ান ছিল ডেমোক্রেসি, তারপরে এডুকেশন আসলো। এখন নাম্বার থ্রি হচ্ছে বিকজ ইট ইজ এন এজ অফ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, যেহেতু গণতন্ত্র চলে এসেছে, শিক্ষা চলে এসেছে, ইট ইজ এন এজ অফ কম্পারেটিভ পিস। ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা তুলনামূলকভাবে সাধারণ মানুষের মধ্যে একটু শান্তি, অন্যান্য সময় থেকে তুলনামূলকভাবে বেশি শান্তি পরিস্থিতি বিরাজমান দেখতে পাই। কারণ এই 64 বছর, 64 ইয়ার্স, কুইন ভিক্টোরিয়া একাই মোটামুটি লিডিং পজিশনে ছিলেন। যদিও ওনার হাতে এরকম প্র্যাকটিক্যাল কোনো মানে প্রকট ক্ষমতা ছিল না, তারপরেও কুইন ভিক্টোরিয়া ছিলেন হচ্ছে গার্জিয়ানের মতো, লাইক অ্যাজ এ গার্জিয়ান। এবং মোটামুটি তুলনামূলকভাবে এই সময় ব্রিটেনের মানুষরা মোটামুটি শান্তিতে ছিল। ইংল্যান্ড begins to think less of pomp and false glitter of fighting। এর আগে যেমন ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ করার একটা নেশা, অ্যাডিকশন টু ওয়ার আমরা লক্ষ্য করতাম, যেমন 19 থেকে 20 হলেই যুদ্ধ ঘোষণা করতো। এখন দেখা গেল আগের মতো এত বেশি যুদ্ধ ঘোষণা করছে না, কারণ ডেমোক্রেসি। আগে তো রাজায় রাজায় যুদ্ধ হতো, মানুষের কোনো কথা বলার থাকতো না, যেহেতু দিস ইজ আ পিরিয়ড অফ ডেমোক্রেসি, অতএব এখন চাইলেই একটা রাজা যুদ্ধ ঘোষণা করতে পারে না। ডেমোক্রেসি, সবাই যদি সাপোর্ট না করে তাহলে যুদ্ধ হবে না। এন্ড মোর অফ, এখন যুদ্ধ আর বাইরে বাইরে যুদ্ধ না, নট এক্সটার্নাল ফাইটিং। এখন আমরা দেখতে পাচ্ছি মোর অফ ইটস মোরাল ইভিলস। এখন যুদ্ধ হচ্ছে মোরাল ইভিলের বিরুদ্ধে। মানে কি? মানে নাম্বার থ্রি হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ মোরালিটি। সোশ্য পলিটিক্যাল ফোর্সে যেহেতু মোটামুটি কম্পারেটিভ পিস, শান্তি বজায় আছে, অতএব নৈতিকতার প্রতিষ্ঠা, এটাকে আমরা বলতে পারি একটা খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অংশ।
They are striving, they are struggling to establish morality. They are fighting internally against moral evils. অনৈতিকতা, অশুভ, অনৈতিক, অনৈতিকতার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। আগে যুদ্ধটা বাইরে হতো, দেশে দেশে যুদ্ধ, এখন হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চলছে। ফাইট এগেইনস্ট মোরাল ইভিলস। মানে হ্যাঁ, রক্তপাতহীন যুদ্ধ। এটাও যুদ্ধ, এটা হচ্ছে নৈতিকতার জন্য যুদ্ধ আর কি। As the nation realizes that it is the common people who bear the burden and the sorrow and poverty of war. এই সময় মোটামুটি ডেমোক্রেসি যেহেতু প্রতিষ্ঠিত, এই জিনিসটা সবার চোখে পড়লো, সবাই এটা রিয়েলাইজ করলো। It is the common people who bear the burden and the sorrow and the poverty of the war. যুদ্ধে রাজারা যুদ্ধ করে, কিন্তু সাফার করে হচ্ছে সাধারণ মানুষ, কমন পিপল। এই জন্য তারা যুদ্ধটা অ্যাভয়েড করছে, তারা জোর দিচ্ছে হচ্ছে মোরাল ওয়ারফেয়ারে, মোরালিটি এস্টাবলিশমেন্টে। While the privileged classes reap most of the financial and political rewards, যারা হচ্ছে আপার ক্লাস, সফিস্টিকেটেড ক্লাস, তারা হচ্ছে ফাইন্যান্সিয়ালি এন্ড পলিটিক্যালি তারা সুবিধা পাচ্ছে। যুদ্ধে যারা আপার ক্লাস তারা কিন্তু সব দিক দিয়ে সুবিধা পায়, কারা কষ্ট পায়? কমন পিপল। সেই জন্য ওরা এক্সটার্নাল ফাইটিং এটাকে অ্যাভয়েড করে দে আর ফোকাসিং অন মোরাল ফাইটিং, এস্টাবলিশমেন্ট অফ মোরালিটি। তাহলে নাম্বার 1 আমাদের ছিল ডেমোক্রেসি, নাম্বার 2 এডুকেশন, এন্ড এডুকেশন রিলেটেড, এডুকেশনের সাথে সাথে যেহেতু শিক্ষা মানুষের মধ্যে আসলো, মানুষজন সচেতন হলো, অধিকার সচেতন হলো, তারপর স্লেভদের বিরুদ্ধে সোচ্চার হলো, স্লেভ দাস প্রথা বিলোপ কিভাবে করা যায় এই নিয়ে তাদের মধ্যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 3 হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ মোরালিটি। এরপর আমাদের শেষ সোশ্যাল পলিটিক্যাল ফোর্স। আচ্ছা, আমাদের শেষে যাওয়ার আগে আমার নাম্বার 3 আরেকটু কিছু কথাবার্তা আছে। নাম্বার 3টা একটু বড়, আমরা সাইডে দেখি, এই ডান পাশে দেখি, এই যে The Victorians were avid consumers of literature. অলরেডি আমরা জানি ওদের মধ্যে শিক্ষিতের হার বাড়ছে। এখন অ্যাডাল্ট পপুলেশনের প্রায় অর্ধেক তারা শিক্ষিত, এবং তাদের মধ্যে এন্টারটেইনমেন্টের একমাত্র উৎস হচ্ছে সাহিত্য, স্পেশালি নভেলস। এই জন্য দ্য ভিক্টোরিয়ান্স ওয়ার ইন্টেন্স রিডার অফ লিটারেচার, তারা সাহিত্যের ভক্ত। এখন সেটা উন্নত বা অনুন্নত সাহিত্য সেটার বিচার পড়ে, মূল কথা হচ্ছে যেহেতু তারা এখন পড়তে পারে, দে নো হাউ টু রিড, তাহলে তারা এখন বই পড়ছে। সেই বই সেটা কত উন্নত মানের বই সেটার বিচার পড়ে। দে borrowed book from circulating libraries and read various periodicals. দেখেন, তখন মানুষ বই কেনার থেকে তারা বই ধার করার একটা কালচার ছিল, তারা বই ধার করতো। দে borrowed books কোথা থেকে? from circulating libraries and read various periodicals, এবং তারা periodicals পড়তো। Novels made their first appearance in installments or in the pages of periodicals. তখন নভেল এরকম বই আকারে খুব কম আসতো, দেখা যেত অনেক সাহিত্য পত্রিকা, ছোট ছোট পত্রিকায় খন্ড খন্ড আকারে, সাপ্তাহিক বা মাসিক বা পাক্ষিক, কোয়ার্টারলি 15 দিন পর পর একটা করে খন্ড আসে, আবার এক সপ্তাহ পর পর একটা করে খন্ড আসে, আবার কখনো কখনো মাসে মাসে আসে, প্রতি মাসে মাসে একটা করে খন্ড আসে। মানুষজন ওয়েট করতো, ধৈর্য ধরে ওয়েট করতো যে এই নভেলের নেক্সট পার্ট কবে আসবে, এই নভেলের নেক্সট পার্ট কবে আসবে। এবং এটা ওই সময়ে মানুষ সবচেয়ে বেশি এই লিটারেচারের প্রতি তাদের যে আকর্ষণ, অ্যাট্রাকশন, এটা শো করে। একই সাথে মোরওভার উইথ দ্য গ্রোথ অফ ট্রেডস অ্যান্ড ফ্রেন্ডলি ফরেন রিলেশন, এই সময় বিজনেস, এই ভিক্টোরিয়ান পিরিয়ডে ইন্টারন্যাশনাল বিজনেস সবচেয়ে বেশি ফ্লারিশ করে। দ্য গ্রোথ অফ ট্রেড অ্যান্ড ফ্রেন্ডলি ফরেন রিলেশন, it becomes evident that the social equality belongs to whole race of men. দেখা গেল যে যেহেতু সব দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে হবে, অতএব কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। আপনি যদি কাউকে ছোট করে দেখেন, সেটা আপনার কাছ থেকে জিনিসপত্র কিনবে না। When you are a businessman, you have to treat everyone equally, fairly. এবং দেখা গেল ইন্টারন্যাশনাল বিজনেস এটা ওই সময় বেশ
প্রচুর প্রচুর। এই ভিক্টোরিয়ান পিরিয়ডে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসের গ্রোথ সবচেয়ে হাই শুরু হলো, মানে মানব ইতিহাসে এই সময় হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস বেশ ভালোভাবে শুরু হলো আর কি। আচ্ছা, এই পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ মোরালিটি, এই জন্য ওরা যুদ্ধ অ্যাভয়েড করছে, দে আর ফোকাসিং অন মোরালিটি, এস্টাবলিশমেন্ট অফ মোরালিটি। তারপর ওদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে হাঙ্গার ফর লিটারেচার, থার্স্ট ফর লিটারেচার, সাহিত্যের প্রতি তাদের আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি। মানুষজন বই ধার করছে, মানুষজন পত্রিকায় নভেল পড়ছে, পিরিয়ডিক্যাল নভেলস। তারপর আমরা আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল বিজনেস আমরা দেখতে পাচ্ছি প্রসার হচ্ছে। এই হচ্ছে আমাদের সোশিও পলিটিক্যাল ফোর্স নাম্বার 3। ফাইনালি আমাদের লাস্ট সোশিও পলিটিক্যাল ফোর্স, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যদি আমরা আসি, ফোর্থ, finally, the Victorian age is especially remarkable. কেন? Because of its rapid progress in all arts and sciences and in all mechanical invention, যেটা শুরুতে বলেছি, প্রচুর মানে দুর্বার অগ্রগতি, হিউজ ডেভেলপমেন্ট। কিসে? In all arts and especially sciences and in mechanical invention, বিজ্ঞান প্রযুক্তিগত উৎকর্ষ, মানে আবিষ্কার হচ্ছে একটার পর একটা, দারুণ সব আবিষ্কার। সায়েন্স and in mechanical inventions. A glance at any record of the industrial achievements of the 19th century will show how vast they are, and it is unnecessary to repeat here a list of invention. দেখা গেল একটার পর একটা চমৎকার আবিষ্কার শেষে দেওয়া আছে বোল্ড করা, দেখেন, ফ্রম স্পিনিং লুমস টু স্টিম বোটস, তাঁতের যন্ত্র, ওই যে কাপড় গড়ার যন্ত্র, তাঁত যন্ত্র থেকে শুরু করে স্টিম বোট, ট্রলার পর্যন্ত, ফ্রম ম্যাচেস টু ইলেকট্রিক লাইটস, মানে ফ্রম ম্যাচেস টু ইলেকট্রিক লাইটস। এই যে চমৎকার আবিষ্কারের ধারা, এই ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা সবচেয়ে দ্রুত, এক্সট্রিমলি র্যাপিড প্রগ্রেস আমরা দেখতে পাই। all these material things, এই যে যত material things আমরা বলছি, as well as the growth of education, have their influence upon life of people. তাহলে আমরা শুরু থেকে যদি আমরা সামারাইজ করি, প্রথমে আমরা পেয়েছি হচ্ছে ডেমোক্রেসি, তারপর আসলে হচ্ছে শিক্ষার ফলে মানুষের মধ্যে চেতনার উন্নতি, এরপর আমরা পাচ্ছি হচ্ছে নৈতিকতা, এখানে আমরা দেখছি হচ্ছে সায়েন্স, ইনফ্লুয়েন্স অফ সায়েন্স, র্যাপিড প্রগ্রেস অফ সায়েন্স। এই যে এই চারটা, ডেমোক্রেসি, এডুকেশন, মোরাল টিচিং এন্ড অবভিয়াসলি সায়েন্স এন্ড টেকনোলজি, এই চারটা আমাদের মধ্যে কি করলো? জীবনে পরিবর্তন নিয়ে আসলো, ইনফ্লুয়েন্স, ইট ব্রট চেঞ্জ and it had influence upon the life of people, মানুষের জীবনে প্রভাব নিয়ে আসলো, and it is inevitable that they should react upon its prose and poetry. যেহেতু মানুষের জীবনে ডেমোক্রেসি বলেন, এডুকেশন, মোরালিটি, সায়েন্স এন্ড টেকনোলজি খুব গুরুত্বপূর্ণ, গভীর প্রভাব ফেলছে, অবভিয়াসলি এটা আমাদের লিটারেচারেও প্রভাব পড়বে, অবভিয়াসলি it should react upon its prose and poetry. আমরা নভেল বলি, গল্প বলি, উপন্যাস, আমরা কবিতা, পোয়েট্রি যদি বলি, সব ক্ষেত্রেই এই চারটা প্রভাব, এই চারটা ইনফ্লুয়েন্সের আমরা টাচ পাই। Though as yet we are too much absorbed in our science and mechanics to determine accurately their influence upon literature. বলছে এখন, মানে তখন হয়তো সম্ভব ছিল না, কিন্তু এখন আমরা এই 2020 সালে আমরা মোটামুটি কিন্তু ব্যাখ্যা করতে পারি যে আসলে কিভাবে ডেমোক্রেসি, এডুকেশন, মোরালিটি, তারপর এই যে সায়েন্টিফিক প্রোগ্রেস, কিভাবে এই এলিমেন্ট গুলো সাহিত্যে প্রভাব ফেলছে।
এটা আমরা এখন কিন্তু মোটামুটি খেয়াল করতে পারি। এই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। যদি আমরা বলি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমরা সামারিটা আবার দেখি। নাম্বার 1 ছিল দ্য গ্রোথ অফ ডেমোক্রেসি ফলোইং দ্য রিফর্ম বিল। তারপর স্প্রেড অফ এডুকেশন, এই শিক্ষার প্রসারের কারণে মানুষ অনেক অন্যায় অনাচারের বিরুদ্ধে তারা মুখ খুললো, দাসপ্রথার বিরুদ্ধে তারা মুখ খুললো। তারপর র্যাপিড ডেভেলপমেন্ট অফ আর্টস এন্ড সায়েন্স, মেকানিক্যাল ইনভেনশন, এনর্মাস এক্সটেনশন বাউন্ড অফ হিউম্যান নলেজ, সব বাড়তে লাগলো। এখন এই যে স্প্রেড অফ এডুকেশনের সাথে আরেকটা জিনিস কানেক্টেড, সেটা হচ্ছে আমাদের এস্টাবলিশমেন্ট অফ মোরালিটি। আমরা যত শিক্ষিত হচ্ছে, আমাদের মধ্যে কিন্তু নৈতিকতা উন্নয়নের একটা প্রণোদনা। আমরা কিন্তু উই আর ইন্সপায়ার্ড টু বিকাম মোরাল। আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হই, তাহলে কিন্তু আমাদের মধ্যে ওই ইন্সপিরেশনটা আসবে, প্রেরণাটা আসবে যে আমরা একটু নৈতিক হই। তাহলে উই নিড টু বিলিভ দ্যাট এই যুদ্ধ করে একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ করে আসলে দীর্ঘস্থায়ী কোনো সমাধান হয় না। হানাহানি করে, রক্তপাত করে, মাঝে মাঝে যদিও সেটা এসেনশিয়াল, আমাদের 1971-এ এটা এসেনশিয়াল ছিল, সেক্ষেত্রে আমাদের কখনো কখনো কিছু করার থাকে না। তবে শেষ পর্যন্ত আমাদের এই জিনিসটা খুব সাবধানে খেয়াল রাখতে হয় যে যুদ্ধ কিন্তু সবসময় শান্তি বয়ে আনে না। আমাদের জোর দিতে হবে হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকে। এই হচ্ছে আমাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের পর এতক্ষণ কিন্তু আমরা মোটামুটি সবই ভালো ভালো কথা বললাম, যে ভিক্টোরিয়ান পিরিয়ডে সবকিছু ভালো ভালো হয়েছে, এই যে ডেমোক্রেসি ভালো হয়েছে। তারপর যে যদিও এখানে আমরা একটু সোশ্যাল আনরেস্টের কথা বললাম, ওভারঅল আমাদের ভাইবটা হচ্ছে পজিটিভ, আমরা মোটামুটি পজিটিভ ভাইব পাচ্ছি। কিন্তু সিরিয়াস কিছু প্রবলেম ছিল ভিক্টোরিয়ান পিরিয়ডে, অলরেডি আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন। আমরা একটু হালকা করে দেখি। আমরা ফোকাস করবো হচ্ছে বোল্ড করা লেখা। আপনাদের যদি নিজেদের পড়ার সময় বুঝতে অসুবিধা হয়, যেগুলো আনবোল্ড করা, এগুলো আমরা পরে আলোচনা করব। আমরা ভিক্টোরিয়ান কনফ্লিক্ট বলতে কি বুঝছি, আমাদের এই স্লাইডটা আমরা ভালো করে দেখবো, তারপরে এগুলো আমরা হালকা করে পড়বো আর কি, জাস্ট ওভারঅল। ভিক্টোরিয়ান কনফ্লিক্ট আপনারা কি দেখতে পাচ্ছেন? স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, দ্বন্দ্ব। আমাদের রোমান্টিক পিরিয়ডে কি দ্বন্দ্ব ছিল? আগের যুগের সাথে, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সাথে দ্বন্দ্ব। রোমান্টিক রাইটার্স তারা বলল যে যুক্তিকে আমরা অন্ধভাবে অনুসরণ করতে পারি না। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন লজিক, আওয়ার হার্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন আওয়ার ব্রেন। এই পর্যন্ত আমরা দেখেছি রোমান্টিক পিরিয়ডে কনফ্লিক্ট ছিল আগের যুগের চিন্তা ভাবনার সাথে। ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা দেখব কনফ্লিক্ট নিজেদের সাথেই নিজেদের, মানে ভিক্টোরিয়ান আইডিওলজি একটা আরেকটার সাথে কনফ্লিক্টিং। কিভাবে? পয়েন্ট নাম্বার 1 অফ স্লাইড 8 নম্বর স্লাইডে প্রথম পয়েন্ট। যদিও although Queen Victoria symbolized decency, decorum, duty, কুইন ভিক্টোরিয়া হচ্ছেন সিম্বল অফ ভিক্টোরিয়ান স্পিরিট। তার মধ্যে আমরা ডিসেন্সি, শালীনতা, ডেকোরাম, ভদ্রতা, ডিউটি, দায়িত্বশীলতা, সবকিছুর আমরা একটা প্রকৃষ্ট উদাহরণ, আইডিয়াল এক্সাম্পল পাই। Victorian society spanned a wide spectrum of prosperity and poverty. দেখেন, আমি মার্ক করছি, ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা একই সাথে পভার্টি দেখতে পাই, প্রসপ্যারিটিও দেখতে পাই। প্রসপ্যারিটি, পভার্টি, মানে আমরা উন্নয়নও দেখতে পাই, আবার দারিদ্র্যও দেখতে পাই। এডুকেশন অ্যান্ড ইগনোরেন্স, শিক্ষাও দেখতে পাই, আবার অশিক্ষা, কুশিক্ষাও দেখতে পাই, পাশাপাশি বিদ্যমান। এডুকেশন অ্যান্ড ইগনোরেন্স, অ্যান্ড প্রগ্রেশন অ্যান্ড রিগ্রেশন। প্রগ্রেস উন্নতি, অ্যান্ড রিগ্রেশন অবনতি। উন্নতি অবনতি একসাথে দেখতে পাই। কেমন কথা, তাই না? ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা একই সাথে আমরা প্রসপ্যারিটি, উন্নয়ন দেখতে পাচ্ছি, দারিদ্র্য দেখতে পাচ্ছি পাশাপাশি।
শিক্ষা এবং কুশিক্ষাকে পাশাপাশি দেখতে পাচ্ছি, উন্নতি অবনতি দুইটাকেই পাশাপাশি দেখতে পাচ্ছি। মানে ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে এমন একটা পিকুলিয়ার পিরিয়ড, এটাকে আমরা পরবর্তীতে পড়বো আমাদের চার্লস ডিকেন্সের নভেল। চার্লস ডিকেন্স তার একটা বিখ্যাত নভেল টেইল অফ টু সিটিজ, এখানে বলেছেন ইট ওয়াজ দ্য বেস্ট অফ দ্য ডেজ, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ দ্য ডেজ। ভিক্টোরিয়ান পিরিয়ড যদি বেস্ট হয়, একই সাথে সাইড বাই সাইড দিস ইজ আ ওয়ার্স্ট পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড, ইফ সামওয়ান ক্লেমস ইট দ্য বেস্ট পিরিয়ড, একই সাথে কেউ কেউ থাকবে সে ক্লেম করবে ভিক্টোরিয়ান পিরিয়ড ওয়াজ ওয়ার্স্ট পিরিয়ড। মানে এইরকম স্টার্ক কন্ট্রাস্টিং আমরা দুটো ইমেজ পাচ্ছি। অতএব বুঝতেই পারছেন কনফ্লিক্ট অবধারিত হতেই হবে। ভিক্টোরিয়ান সোসাইটি wrestled with conflicts of morality। দেখেন কি শব্দটা ইউজ করা, wrestled, wrestling, মারামারি হচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, কার সাথে? ভিক্টোরিয়ান সোসাইটি wrestled with conflicts of morality। আমরা এতবার করে বারবার বলছি মোরালিটি মোরালিটি, দেখা যাচ্ছে মোরালিটি ডেফিনেশনেই কিছু সমস্যা রয়ে গেছে, তার কারণে কনফ্লিক্টস অফ মোরালিটি আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে। অন্যান্য যুগের তুলনায় এই যুগে যেহেতু মোরালিটি নিয়ে মানুষ কচকচানি বেশি, মানুষ বেশি বুঝতেছে মোরালিটি নিয়ে, অতএব সে সবকিছুতেই ইমোরাল জিনিসপত্র বের করা শুরু করলো। এতদিন মানুষের মধ্যে কিন্তু Technically মোরালিটি নিয়ে স্যার টেকনোলজি দিয়ে মানুষ যতটা এস্টাবলিশড হবে, যতটা হচ্ছে গিয়ে ওটা আছে, প্রোগ্রেস হবে, ওটা আসছে আসছে এটা একটু পরে দেখবেন আছে। দেখেন এতদিন কিন্তু মোরালিটি নিয়ে অত বেশি মাথা ব্যথা মানুষের ছিল না, কিন্তু যখনই মানুষের মাথায় ঢুকায় দেওয়া হলো এই মোরাল হও, তখন তার মধ্যে ইমোরাল জিনিসপত্র বেশি বেশি লাভ দিচ্ছে, তখন তার মধ্যে মোরালিটি নিয়ে কনফ্লিক্টও বেশি। টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি, দেখা গেল টেকনোলজির কারণে ইন্ডাস্ট্রির কারণে অনেক ঝামেলা তৈরি হচ্ছে। টেকনোলজি আমাদেরকে সুবিধা দিচ্ছে ঠিকই, কিন্তু সুবিধার থেকে সমস্যায় আমরা বেশি পড়ছি। ফেইথ এন্ড ডাউট, একটা সিরিয়াস কনফ্লিক্ট। যখন আমরা সায়েন্সে অগ্রগতি হয়ে যাচ্ছি, এখন আমরা আর ধর্মে বিশ্বাস করছি না, এখন আমরা আর ঈশ্বরে বিশ্বাস করছি না। দেখবেন একটা জিনিস খেয়াল করে, যারা একটু বেশি সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট নিয়ে অবসেসড, আমরা বলছি না যে প্রপার সায়েন্টিস্টদের কথা, অনেক সায়েন্টিস্ট আছে তারা খুবই ডিভাউট রিলিজিয়াস, আমাদের দেশেও আছে বাইরেও আছে, তারা একই সাথে সায়েন্টিস্ট এবং রিলিজিয়াস, কিন্তু অনেকে দেখবেন তারা অবসেসড উইথ সায়েন্স, এত বেশি অবসেসড, এত বেশি অ্যাডিক্টেড টু সায়েন্স যে তারা ধর্মকে অস্বীকার করছে। এর ফলে কি হলো? ফেইথ এন্ড ডাউট, রিলিজিয়াস কনফ্লিক্ট চলে আসলো। ইম্পেরিয়ালিজম, এই আন্তর্জাতিক বিজনেস বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল বিজনেস যখন চালু হলো, তখন বিজনেসের নাম করে ব্রিটিশরা দুনিয়া দখল করা শুরু করলো, মানুষকে অত্যাচার করা শুরু করলো, মানুষ মারা শুরু করলো, জায়গা দখল করা শুরু করলো, সংস্কৃতি ধ্বংস শুরু করলো। এই যে বিশাল কনফ্লিক্ট, ইম্পেরিয়াল কনফ্লিক্ট, ইম্পেরিয়ালিজম। এবং ফাইনালি যে জিনিসটা আপনাদের শুরুতেই চলে আসছে, রাইটস অফ উমেন অ্যান্ড এথনিক মাইনরিটিস, নারী অধিকার। যেহেতু মানুষের মধ্যে শিক্ষার হার বাড়ছে, নারীদের মধ্যে এই সচেতনতা বাড়ছে, অতএব শুরুতেই আমাদের যে মানে কনভেনশনাল নর্ম, যে নারীরা পুরুষের কথা মতো চলবে, সমাজ সংসার হচ্ছে পুরুষের অধীনে, নারীরা হচ্ছে কথা মতো চলবে, দেখুন নারীদের মধ্যে কনফ্লিক্ট শুরু হলো, নারীরা সচেতন হচ্ছে, নারীদের মধ্যে নারী পুরুষে কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এবং এথনিক মাইনরিটি, যখন স্লেভদেরকে আমরা মুক্তি দিয়ে দিচ্ছি, তখন ওরা তো অলরেডি আমাদের সমাজের একটা অংশ, তখন ওদের সাথে এস্টাবলিশ ক্লাসের কনফ্লিক্ট তৈরি হচ্ছে। তাহলে এই পার্টটা আমরা ফোকাস করব, এই জিনিসগুলো আমরা হালকা করে আলোচনা করি। মোটামুটি সবকিছু এখানে আছে, আমরা ফোকাস করবো হচ্ছে যেগুলো বোল্ড করা পার্ট। স্যার তার মানে আমরা এটাও বলতে পারি যে চারটা কনফ্লিক্ট দেখানো হয়েছে, এই চারটা জি। কনফ্লিক্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে আসলে এডুকেশন যে হুট করে বেড়ে গেছে, এইটাই কারণ। হ্যাঁ হ্যাঁ, মানুষ মানুষ মানে একটু বেশি শিক্ষিত হয়ে গেছে নাকি? জি স্যার, বেশি দেখেন ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, এই ভিক্টোরিয়ান পিরিয়ডের দ্বন্দ্ব। আচ্ছা দেখি, the Victorian era was in many ways paradoxically the best times and the worst time। যদি ভিক্টোরিয়ান পিরিয়ডকে আমরা শ্রেষ্ঠ সময় বলি, একই সাথে এটাকে সবচেয়ে ভয়ঙ্কর সময় বলতে হবে।
ফার্স্ট, দ্য কনফ্লিক্টস অফ মোরালিটি, নৈতিকতা নিয়ে দ্বন্দ্ব। কুইন ভিক্টোরিয়া এমবডিড আইডিয়ালস অফ ভার্চু, মডেস্টি অ্যান্ড অনার। কুইন ভিক্টোরিয়া উনি হচ্ছেন নৈতিক গুণাবলী, ভদ্রতা, সততার প্রতীক, আমরা যদি তাকে স্বীকার করি। এটা অবশ্য আমরা জানি না, এটা আমাদের ইতিহাস বইয়ে লেখা আছে, আমাদের এখানে অস্বীকার করে কোনো লাভও নাই, আমরা জাস্ট এখানে বললাম ওকে। ইনফ্যাক্ট the term Victorian has in the past been almost a synonym for prim British behavior. Already আমাদের first slide discussed, মানে second slide. At the same time, London and other British cities had countless gaming halls with provided venues not just for gambling, তখন প্রচুর পরিমাণে জুয়া খেলা হতো, but also opium dens and prostitutions. দেখা গেল আগে এটা চোখে পড়তো না, যেহেতু ভিক্টোরিয়ান পিরিয়ডে মানুষ নৈতিকতা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে, অতএব যখনই গ্যাম্বলিং এর কথা আসছে মানুষজন বিব্রত হচ্ছে। কারণ অনেকেই আছে তারা নিজেদেরকে নৈতিক দাবি করছে, মোরাল দাবি করছে, আবার একই সাথে তারা জুয়া খেলায় মত্ত। অনেকে নিজেদেরকে নৈতিক দাবি করছে, আবার তারা অপিয়াম অ্যাডিক্টেড। অনেকেই দেখা যায় যে সমাজের উঁচু উঁচু মানুষ, তারা প্রস্টিটিউটদের কাছে তাদের নিয়মিত যাতায়াত, বাট তারা নিজেদেরকে নৈতিক দাবি করছে। তাহলে দেখা যাচ্ছে এরা যারা নিজেদেরকে নৈতিক বলে দাবি করছে তাদেরকে আমরা ভণ্ড বলে বলতে পারি, যে তাদের মধ্যে ভণ্ডামি প্রকাশ পাচ্ছে। উইথ দ্য ইনফ্লাক্স অফ পপুলেশন ইনটু দ্য সিটিজ, জনসংখ্যার বৃদ্ধি হার আগের থেকে অনেক বেশি। আমি মার্ক করছি, দেখেন, ভেরি সিরিয়াস পয়েন্ট। ডেসপারেট ওয়ার্কিং ক্লাস ওমেন, মানে লোয়ার ক্লাস ওমেন, দে টার্ন টু প্রস্টিটিউশন, তারা প্রস্টিটিউশন পেশা গ্রহণ করছে, in attempt to support themselves and their children। দেখা যাচ্ছে সংসার চালানোর জন্য তাদেরকে বাধ্য হয়ে প্রস্টিটিউশন পেশায় আসতে হচ্ছে। Because of the rampant sexually transmitted disease among the British military, তখন দেখা যাচ্ছে এই যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এসটিডি প্রচুর পরিমাণে বাড়ছে। among military, Parliament passed a series of Contagious Disease Act, তখন ওরা এই এসটিডি রোধে অনেক আইন পাশ করে। আইন পাশ করার ফলে কি হলো? which allowed, very serious, police to detain any woman suspected of having sexually transmitted disease। পুলিশ যাকে মানে যে মানে গরিব লোয়ার ক্লাস মানে গরিব নারীদের যাকে খুশি তাকে সন্দেহ করে তাকে নিজেদের ইচ্ছা মতো পরীক্ষা নিরীক্ষা করার অধিকার তারা হাতে নিল। পুলিশ that they had their right to detain any woman suspected of having a sexually transmitted disease and to force her to submit to exam। এবং ওই সময় পরীক্ষা নিরীক্ষা অত উন্নত ছিল না, কখনো কখনো এটা ছিল ভয়ঙ্কর। and that was considered humiliating for women at that time। দেখা গেল মানে গরিব মানে লোয়ার ক্লাস ওমেন হলেই পুলিশরা সন্দেহ করত, কোন রকম বিচার ছাড়া, নির্বিচারে। Police needed little basis for such suspicions, often simply that a woman was poor। মানে গরিব নারী দেখলেই পুলিশরা চড়াও হতো এবং নানা রকম অত্যাচার তাদের উপরে চলতো, শুধুমাত্র জাস্ট সন্দেহের বশে দেখা যেত অনেক নারী অত্যাচারের শিকার হতো। এর ফলে এই যে মানুষের মধ্যে কনফ্লিক্টস অফ মোরালিটি, মানুষ যখন এই জিনিসগুলো চোখের সামনে আসা শুরু করলো, মানুষ তখন অবজেকশন করা শুরু করলো যে আসলে আমরা যে নৈতিকতা প্রতিষ্ঠিত করতে চাচ্ছি এটা কি মানুষের জন্য ভালো না খারাপ, এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। নেক্সট, ভিক্টোরিয়ান কনফ্লিক্টস অফ টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিজ্ঞান প্রযুক্তি উন্নত হচ্ছে, অনেক সুবিধা পাচ্ছি, অসুবিধাও কি হচ্ছে না? In the Great Exhibition of 1851, এটা আপনারা আপনাদের ক্রিয়েটিভ কমন্স বইতে আপনারা দেখতে পাবেন। 1851 সালে একটা বড় এক্সিবিশন হয় যেখানে the British Empire they show off their prosperity to the rest of the world. They focused attention on technological advance made during the Industrial Revolution। মানে ব্রিটিশরা এটা শো অফ করতো যে আমরা এত উন্নত, টেকনোলজির দিক থেকে আমরা এত উন্নত। তারা কাছের বিশাল একটা বিল্ডিং বানিয়ে তার ভিতরে
ওই সময় নতুন নতুন যত প্রযুক্তি সব শো অফ করতো দুনিয়ার কাছে। Although achievements such as building of the railroad system and implementation of mechanized factories produced great prosperity for some, ভালো করে খেয়াল করেন, although এই যে বোল্ড করা অংশটা, যদিও achievements অর্জন such as building of the railroad system, রেল লাইন প্রতিষ্ঠা হলো, রেলগাড়ি চালু হলো, and implementation of mechanized factories, প্রচুর পরিমাণে ফ্যাক্টরি চালু হলো, এর ফলে কি হলো? It produced great prosperity for some, শুধুমাত্র গুটি কয়েক কিছু মানুষের জন্য এটা উন্নতি নিয়ে আসলো, others suffered, বাকিরা সাফার করলো। খুব হাতে গোনা অল্প কিছু মানুষ এই সুবিধাটা নিল, ফায়দা নিল, বেশিরভাগ তারা সাফার করলো। কিভাবে? Factories were deplorable, working condition in factories were deplorable, কারখানায় কারখানার যে অবস্থা, ভেতরের অবস্থাটা খুবই দুর্বিষহ ছিল, মানে মানুষের কাজ করার মতো পরিবেশ সেখানে ছিল না। উইথ নো সেফটি রেগুলেশন, নো লজ লিমিটিং ইদার দ্য নাম্বার অফ আওয়ার্স পিপল কুড বি রিকোয়ার্ড টু ওয়ার্ক অর দ্য এজ ফ্যাক্টরি ওয়ার্কার্স, মানে কতক্ষণ কাজ করবে, টাইম, কোনো স্ট্যান্ডার্ড টাইম ছিল না। ইন্ডাস্ট্রির মালিকরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তাদের শ্রমিকদের খাটাতো, ওইরকম কোনো এজ লিমিট ছিল না। দেখা যাচ্ছে যে অল্প বয়সে অনেক শ্রমিকদের তারা খুবই অন্যায়ভাবে ব্যবহার করতো, তাদেরকে দিয়ে প্রচুর পরিশ্রম করাতো, কিন্তু টাকা পয়সা দেওয়ার বেলায় তারা টাকা পয়সা ওইভাবে ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতো না। মানে ওয়ার্কিং সিচুয়েশন এই ফ্যাক্টরিতে খুবই খারাপ ছিল। এরপরে নিচে আসেন, বোল্ড করা আছে, সাম ফ্যাক্টরি ওনার্স, কিছু কিছু ফ্যাক্টরির মালিক, দে উইলিং টু স্যাক্রিফাইস দ্য ওয়েল বিং অফ দেয়ার এমপ্লয়িজ ফর গ্রেট প্রফিট, কিছু কিছু ফ্যাক্টরির মালিক আছে তারা তাদের সুবিধা মতো নানা রকম অন্যায় নিয়ম কানুন শ্রমিকদের উপর চাপিয়ে দিত। এমনকি তারা they were willing to sacrifice the well-being of their employees, তাদের কর্মচারী শ্রমিকদেরকে অনেক সময় তারা স্যাক্রিফাইসই করে দিত। শুধু ওয়েলবিং স্যাক্রিফাইস না, তাদেরকে লিটারালি স্যাক্রিফাইস করে দিত। মানে ওখানে সেফটি অবস্থা এত খারাপ ছিল যে প্রচুর শ্রমিক মারা যেত ফর দেয়ার গ্রেটার প্রফিট। মানে এতই দুর্বিষহ, এতই করুণ অবস্থা ছিল, এটা বলার মতো না। Children as young as 5 বছর বয়সী ছোট ছোট বাচ্চারা, they worked in factories and mines, তারা খনিতে কাজ করত। এর পরবর্তীতে অবশ্য বিভিন্ন আইন পাস হয়, তবে ততদিনে প্রচুর পরিমাণে মানুষ মারা যায়, প্রচুর পরিমাণে পরিবেশ দূষিত হয়, মানুষের জীবন অনেক নেগেটিভ একটা ইম্প্যাক্ট নিয়ে আসে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। বিশেষ করে দ্য ওয়ার্কিং ক্লাস, দে সাফার্ড আ লট। এরপর আমাদের কনফ্লিক্ট নাম্বার 3, কনফ্লিক্টস অফ ফেইথ এন্ড ডাউট। দ্য সায়েন্টিফিক এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্স শুধুমাত্র আমাদের জীবনে যে কিছু নেগেটিভ ইফেক্ট নিয়ে আসলো তা না। দ্য সায়েন্টিফিক এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্স, একদম বাম পাশের কলামে একদম লাস্ট লাইনে দেখেন কি লেখা, কন্ট্রাডিক্টরি টু এস্টাবলিশ রিলিজিয়াস বিলিফ, মানে যারা they are obsessed with science, তারা দেখলো যে আমরা যেহেতু বিজ্ঞানের যুগে বসবাস করি, অতএব রিলিজিয়ন এটা কুসংস্কার ছাড়া কিছু না। তারা বলল যে এই বিজ্ঞানের যুগে আমাদের এই ধর্মকর্মের ধর্ম, রিলিজিয়ন, ইট ইজ নাথিং বাট সুপারস্টিশন। এই যে আমরা একেবারে সরাসরি আমরা ডান পাশের কলমে চলে আসে, দেখেন, these scientific issues, together with apparent lack of concern for appalling human condition among the lower class, এই যে আমাদের সায়েন্স তখন এত র্যাপিডলি ইমপ্রুভ করছে, it led some to doubt the presence of a divine being in the world, তারা ঈশ্বরে বিশ্বাস, অনেকেই এটাকে কুসংস্কার বলে মনে করতে লাগলো, তারা ধর্মকে বাতিল করে দিতে লাগলো। ধর্ম এবং বিজ্ঞান এই সময়ে সবচেয়ে সিরিয়াস ক্ল্যাশটা হয়, কারণ তখন তো মানুষ নতুন নতুন বিজ্ঞান শিখছে,
মানুষ নতুন নতুন বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, বিজ্ঞানের আলোয় তার চোখ ঝলসে গেছে। সে বলছে একজন বিজ্ঞান মনস্ক মানুষের পক্ষে ধর্মে বিশ্বাস করা কিভাবে সম্ভব। তারা ঈশ্বর বাতিল করে দিল, তারা যে কোনো ডিভাইন বিং রিলিজিয়ন কুসংস্কার বলে বাতিল করে দিল, এবং তাই না, সমাজে সিরিয়াস কনফ্লিক্ট হওয়া শুরু হলো। থমাস হার্ডি অ্যান্ড ম্যাথু আর্নল্ড, পরবর্তীতে এদের নাম আমরা জানবো, দে কোয়েশ্চেনস দ্য প্রেজেন্স অফ রিলিজিয়াস ফেথ ইন দ্য ওয়ার্ল্ড। তারা বলছে যে বিজ্ঞান আমাদেরকে এমন অস্বাভাবিক অগ্রগতি এনে দিচ্ছে যে আমরা ধর্মের কথা ভুলে যাচ্ছি, এবং বিজ্ঞান ধর্মের সাথে শত্রু ভাবাপন্ন আচরণ করছে। উই ফাইন্ড কনফ্লিক্ট, সিরিয়াস কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন। At the same time, a conviction that Britain had a duty to spread Christianity around the world. ওই সময় ব্রিটিশরা পুরো পৃথিবীতে ধর্মের নামে তাদের আধিপত্য বিস্তার শুরু করলো। যখনই তারা বলল তারা বিজ্ঞানে বিশ্বাসী, যখনই তাদের মধ্যে কেউ কেউ বললো যে বিজ্ঞানে যারা বিশ্বাস করে তারা কিভাবে ধর্মে বিশ্বাসী হয়, তখনই দেখা গেল ধর্মকে তারা এক্সকিউজ, অজুহাত হিসেবে ব্যবহার করছে। মানে তারা ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, ধর্মের নাম করে তারা দুনিয়াতে তাদের প্রভাব বিস্তার করছে। এটা পরবর্তীতে আরো ক্লিয়ার হবে। ভিক্টোরিয়ান কনফ্লিক্টস, একটু আগে যেটা বললাম, ইম্পেরিয়ালিজম, কনফ্লিক্টস ওভার ইম্পেরিয়ালিজম, আধিপত্য বিস্তার, ওই উপনিবেশবাদী। আমরা শুধু ফোকাস করছি এখানে বোল্ড পার্টটা, যদি বুঝতে সমস্যা হয় আমরা পরবর্তীতে মানে আলোচনা করব। আজকে আমরা শুধু বোল্ড পার্টটা ফোকাস করছি। কনফ্লিক্টস ওভার ইম্পেরিয়ালিজম। কনফ্লিক্ট ওভার ইম্পেরিয়ালিজম বলতে কি বোঝাচ্ছে? আ ডিজায়ার টু এক্সপ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েলথ। ব্রিটিশরা তারা নতুন নতুন ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করছে, দুনিয়ার সাথে তাদের আন্তর্জাতিক ব্যবসা, ইন্টারন্যাশনাল বিজনেস জোরদার হচ্ছে। এই নেশায় the British occupation of countries around the globe, ব্রিটিশরা পৃথিবীতে বিভিন্ন দেশ তারা দখল করা শুরু করলো। তাদের যে গ্রিড, their greed for wealth, এই যে ফার্স্ট লাইনটা আবার দেখেন, a desire to expand industrial wealth, তাদের ইচ্ছা কি ছিল? to expand their wealth, তাদের ধন সম্পত্তি, তাদের প্রভাব বিস্তার করা, and to have access to inexpensive raw materials led to the British occupation of countries. Occupation মানে এখানে দখল, আরেকটা অকুপেশন আছে ওটার মানে হচ্ছে পেশা, এখানে অকুপেশন মানে হচ্ছে দখল করা। ব্রিটিশরা বিভিন্ন দেশ দখল করা শুরু করলো, এবং আস্তে আস্তে the British Empire was the largest and wealthiest. এরপর আমরা রাইট কলামে আসি। we find, এই যে আমি হাইলাইট করলাম, দেখেন, the destruction of the destruction of local cultures and the oppression of local population. দেখা গেল দেশে দেশে ব্রিটিশরা তাদের কলোনি এস্টাবলিশ করা শুরু করলো, প্রচুর পরিমাণ মানুষকে হত্যা করা হলো, অনেক সংস্কৃতি ধ্বংস হয়ে গেল, তারা জায়গা দখল করা শুরু করলো। আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে, তারা বলছে, তারা দিল একটা ব্যাকল্যাশ অফ প্রোটেস্ট। এই যে ব্রিটিশরা দুনিয়া দখল করতে চাচ্ছে, প্রতিবাদ প্রতিরোধ অবশ্যই হচ্ছে। এই একটা সিরিয়াস কনফ্লিক্ট ওভার ইম্পেরিয়ালিজম। তারপরে আমরা লাস্ট লাইনে আসি, এই যে a convenient excuse. ইম্পেরিয়ালিজম, ওরা বলতো এটা হচ্ছে, ওরা দুনিয়াকে সভ্য করতে চাচ্ছে, ওরা বলতো ইট ইজ এ হোয়াইট ম্যানস বার্ডেন। এটা আগে আলোচনা আছে, দেখবেন। ব্রিটিশদের দায়িত্ব ছিল পৃথিবীকে সভ্য করা। পৃথিবীর সবাই তো অসভ্য বর্বর জাতি, তারা কিছুই জানে না। ব্রিটিশদের দায়িত্ব হচ্ছে পুরো দুনিয়াকে সভ্য করা, এবং এটা হচ্ছে a convenient excuse to expand their countries and their own power and wealth, তাদের ক্ষমতা এবং সম্পত্তি বিস্তার করা। যদিও তারা অজুহাত দিচ্ছে দুনিয়াকে সভ্য করা, টু সিভিলাইজ দ্য বারবারিক ওয়ার্ল্ড, বাট আসলে তারা কি, এটা তাদের এক্সকিউজ। তারা কি করতে চাচ্ছে? টু এক্সপেন্ড দেয়ার পাওয়ার অ্যান্ড ওয়েলথ, তারা তাদের সম্পত্তি, তাদের প্রভাব, ক্ষমতা বিস্তার করতে চাচ্ছে। আমাদের লাস্ট যে পয়েন্টটা, এই পয়েন্টটা আপনারা অনেকেই জানেন, এটা আমরা অত বেশি ব্যাখ্যা করার প্রয়োজন দেখছি না। সেটা হচ্ছে কনফ্লিক্টস ওভার উইমেন রাইট। যেহেতু কি হচ্ছে,
শিক্ষিতের হার বাড়ছে, নারীরাও শিক্ষিত হচ্ছে। The Victorian era did see advancement in women's political rights. নারীদের আস্তে আস্তে তাদের যে অধিকার সম্পর্কে সচেতন হলো, আস্তে আস্তে তারা তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হলো। এখন আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, পলিটিক্স বলতে আমরা শুধু রাজনীতি বুঝি, কিন্তু পলিটিক্স মানে অধিকার। পলিটিক্যাল রাইটস মানে এখানে রাজনৈতিক অধিকার না, শুধু অধিকার, শুধু অধিকারের কথা চিন্তা করেন। নিচে বোল্ড করা আছে দেখেন, টু ওন প্রপার্টি দে আর্নড অর অ্যাকোয়ার্ড বাই ইনহেরিটেন্স। আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড শুরুর আগে বললাম যে একটা ফ্যামিলিতে যদি কোনো পুরুষ না থাকতো তাহলে সরকার সেই ফ্যামিলি দায়িত্ব নিয়ে নিত এবং বাইরে থেকে একজন পুরুষকে দায়িত্ব দেওয়া হতো ওই ফ্যামিলিকে কন্ট্রোল করার। মানে কি, নারীদের কোনো অধিকার ছিল না সম্পত্তির, নারীরা চাইলেই সম্পত্তি কিনতে পারতো না, নারীরা চাইলেই কোনো বাড়ির সম্পত্তি মালিকানা নিতে পারতো না। আস্তে আস্তে নারীরা সচেতন হলো, বিভিন্ন আইন পাশ হলো, নারীরা অধিকার পেল। কি অধিকার পেল? টু অ্যাকোয়ার ইনহেরিটেন্স, টু ওন প্রপার্টি, টু বাই প্রপার্টি। প্রথম দিকে নারীরা, আসবে না, হ্যাঁ ভোট দেওয়ার যে রাইটটা ছিল ওটাকে এইখানে পেয়েছিল। এটা ভিক্টোরিয়ান পিরিয়ডে ওরা করতে পারে নাই, এটা পরবর্তীতে হয়। এটা আমরা 20th সেঞ্চুরিতে পাবো আর কি। ভিক্টোরিয়ান পিরিয়ডে দে ট্রাইড বাট দে ফেইলড। ম্যারি wollstonecraft শেলি, তার মায়ের যে এইটা লেখা অনেকেই পড়বেন, wollstonecraft, মিসেস wollstonecraft, উনি আন্দোলনের মানে চেষ্টা করেছিলেন নারী ভোটাধিকারের, বাট সেটা সফল হয় নাই। এখানে ভিক্টোরিয়ান পিরিয়ডে একটা জিনিস তারা সফল হয়, দে গট দেয়ার রাইট টু ওন প্রপার্টি। এর আগে তাদের সম্পত্তির অধিকারই ছিল না, তারা যে একটা বাড়ি কিনবে বা তাদের নামে যে একটা বাড়ি থাকবে, তারা যে একটা বাড়ির মালিক হবে, এই অধিকারই নারীদের ছিল না। পরবর্তীতে 1870 সালে, 1870, অনেক পরে, দে গট দেয়ার রাইট টু ওন প্রপার্টি, টু বাই প্রপার্টি। এর পরবর্তীতে শেষে আসেন, লাস্টে দেখেন বোল্ড করা আছে, দে গট দেয়ার রাইটস টু দেয়ার চিলড্রেন। এমনকি নিজের বাচ্চাদের অধিকারও তাদের ছিল না, নিজের বাচ্চাকে যে নিজের কাছে রাখা সে অধিকার ছিল না। একটা ফ্যামিলিতে যদি কোনো পুরুষ না থাকতো তাহলে তার সরকার বাচ্চাদের দায়িত্ব নিয়ে নিত, নারীদের কোনো অধিকার থাকতো না, তাদের কোনো সে থাকতো না। দে গট দেয়ার রাইটস টু দেয়ার চিলড্রেন। সার্ভেন্ট থাকতো। হ্যাঁ, সার্ভেন্ট আসলে মানে সার্ভেন্ট শব্দটা তো একটু নেগেটিভ, ওরা হচ্ছে অবিডিয়েন্ট থাকতো, মানে সরকারের অধীনে থাকতো আর কি। দে হ্যাড দেয়ার রাইটস টু দেয়ার চিলড্রেন এন্ড দ্য রাইট টু লিভ দেয়ার হাজবেন্ড বিকজ অফ ফিজিক্যাল অ্যাবিউজ। দেখেন, এটা বড় একটা ব্যাপার। পরবর্তীতে তারা তাদের অধিকার পায়, সন্তানের অধিকার। ইভেন দে গট দেয়ার রাইট টু লিভ দেয়ার হাজবেন্ড বিকজ অফ ফিজিক্যাল অ্যাবিউজ। যদি কোনো স্বামী তাদের উপর অত্যাচার করতো তাহলে তাদের সেই অধিকারটা তারা পেল যে তারা তাদের স্বামীকে তালাক দিতে পারবে। দে গট দেয়ার রাইট টু গেট ডিভোর্সড। এরপরে আমাদের ডানে যে কথাগুলো আছে, এই কথাগুলো আপনারা তেমন কোনো জটিল কথা না, এই জায়গায় সিম্পল, যে এডুকেশন ফর ওমেন ইমপ্রুভড। যেহেতু শিক্ষার হার বাড়ছে, অতএব নারীরা কিন্তু এখন সচেতন হবে, আগের থেকে বেশি সচেতন হবে। যতই নারীরা সচেতন হচ্ছে, মেন্টালি তারা কিন্তু আরো স্ট্রং, আরো অ্যাওয়্যার হচ্ছে। অতএব ফ্যামিলিতে নারী পুরুষের কনফ্লিক্ট বাড়ছে। একটা সময় পুরুষ যা বলতো নারী তাই মেনে চলতো, এটা ছিল পেট্রিয়ার্কাল সোসাইটি। মেল ছিল অথরিটি, মানে যা বলতো নারীরা তাই শুনতো। এখন নারীদের মধ্যে সচেতনতা বাড়ছে, তারা শিক্ষিত হচ্ছে, তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে। এখন নারীরা কিন্তু প্রতিবাদ করা শিখছে। অতএব কি হচ্ছে, একটা জায়গায় কনফ্লিক্টের জায়গা তৈরি হচ্ছে। একটা সময় নারীরা যেটা চোখ বুঝে মুখ বুঝে সহ্য করত, এখন তারা প্রতিবাদ করছে। লাস্টে এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, এরপরে আমাদের আর কোনো আলোচনা নাই। ল্যাঙ্গুয়েজ, শুধু বোল্ড পার্টটা খেয়াল করেন। The introduction of vocabulary to communicate new innovation, invention and concept that resulted from industrial age.
সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড আমাদের মধ্যে অনেক নতুন নতুন শব্দ আমাদেরকে শেখালো। এর আগে হয়তো আমাদের ভাষায় সেই শব্দগুলো ছিল না, এবং আমরা এই মডার্ন ওয়ার্ড যে যত বেশি ইউজ করতে পারি আমরা তাকে তত স্মার্ট বলি, তত মডার্ন বলি। দ্য ওয়েল এডুকেটেড আপার ক্লাস, আমি হাইলাইট করছি আপনারা দেখেন। The well-educated upper classes were distinguished by their speech. Upper class তাদের ল্যাঙ্গুয়েজ ছিল আলাদা। আপার ক্লাস তাদের ল্যাঙ্গুয়েজ ছিল খুবই সফিস্টিকেটেড, খুবই প্রপার। মানে ওয়েল এডুকেটেড পিপল, দেয়ার ল্যাঙ্গুয়েজ ওয়াজ সফিস্টিকেটেড। আর স্ল্যাং অ্যান্ড এন্টায়ারলি ডিফারেন্ট অ্যাকসেন্টেড ইংলিশ ওয়ার দ্য মার্কস অফ লোয়ার ক্লাস। আর লোয়ার ক্লাসে তাদের ল্যাঙ্গুয়েজ ছিল full of slangs, full of colloquial language. তার মানে এই সময়ে কিন্তু ভাষার পার্থক্যটা বেশি প্রবল হচ্ছে। এর আগে যতদিন না আমরা শিক্ষিত ছিলাম, মানে যত আমরা বলছি আসলে ব্রিটিশদের কথা বলবো, যতদিন পর্যন্ত ব্রিটিশদের মধ্যে লিটারেসি এডুকেশন অতটা ছিল না, ততদিন কিন্তু ভাষার ব্যাপারটা ওইভাবে চোখে পড়ে নাই। এখন যেহেতু মানুষরা সচেতন হচ্ছে, শিক্ষিত হচ্ছে, এখন কিন্তু ভাষার পার্থক্যটা মানুষের আগের থেকে অনেক বেশি চোখে পড়ছে। আগেও ছিল, কিন্তু তখন আরো বেশি করে চোখে পড়ছে যে যারা ধনী তাদের ল্যাঙ্গুয়েজ একটু আলাদা, আর যারা গরিব তাদের ল্যাঙ্গুয়েজ একটু আলাদা। যারা ধনী তাদের ল্যাঙ্গুয়েজটা একটু ফর্মাল, সফিস্টিকেটেড, প্রপার, আর লোয়ার ক্লাস তাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফুল অফ স্ল্যাং, ইমপ্রপার, অর্ডিনারি, কলিকুয়াল। এখন আমরা একদম খুব অল্প কথায় এটি যে আমরা একটু হালকা করে সামারি করে ফেলি। এই যে অনেকগুলো কনফ্লিক্ট আমরা দেখলাম, এই যে ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, এই স্লাইডে কিন্তু অলরেডি সামারিটা আছে। মানে ভিক্টোরিয়ান পিরিয়ডে যখনই ওরা মোরালিটি আর এডুকেশন, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, মোরালিটি যখনই মানুষের মধ্যে এই নলেজটা আসলো, তখন কিন্তু মানুষ মোরাল কনফ্লিক্টে আরো বেশি পড়ছে। যখনই মানুষ এডুকেশন নিচ্ছে, যখনই মানুষ শিক্ষিত হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে এই যে নিজের অধিকারের আন্দোলন বলেন, তারপর সাহিত্য বলেন, সব দিক দিয়ে তাদের কিন্তু অ্যাক্টিভিটি বাড়ছে, এবং একই সাথে কনফ্লিক্টও তৈরি হচ্ছে। তাহলে আজকে আমাদের লেকচার বেশ লেংদি একটা লেকচার ছিল। আজকে আমাদের ফোকাস ছিল, প্রথমে আমরা ডেফিনেশন জানলাম, ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, ভিক্টোরিয়ান পিরিয়ড কাকে বলে, ভিক্টোরিয়ান স্পিরিট কি। এখানে আমরা অনেকগুলো ওয়ার্ড জানলাম। একটা ওয়ার্ড আমরা জেনেছি ডেকোরাম। এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা ভিক্টোরিয়ান স্পিরিটকে এমফাসিস করতে পারি। মানে ডেকোরাম, দিস ওয়ান ওয়ার্ড রিপ্রেজেন্টস দ্য হোল ভিক্টোরিয়ান স্পিরিট। তারপর আমরা লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স, চারটা ক্যারেক্টারিস্টিক্স জানলাম: রিয়েলিজম, মোরালিটি, scientific approach to absolute truth, and attacking materialism, idealism. এই চারটা আমরা ফিচার্স অফ লিটারেচার পেলাম, বৈশিষ্ট্য। এরপর আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে চারটা সোশিও পলিটিক্যাল ফোর্স নিয়ে আলোচনা করলাম: ডেমোক্রেসি, এডুকেশন, মোরালিটি, অ্যান্ড সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট। এরপর আমরা পাঁচটা কনফ্লিক্ট নিয়ে আলোচনা করলাম: কনফ্লিক্ট অফ মোরালিটি, কনফ্লিক্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, কনফ্লিক্ট অফ ফেইথ এন্ড ডাউট, কনফ্লিক্ট অফ ইম্পেরিয়ালিজম, এন্ড কনফ্লিক্ট অফ উইমেন্স রাইট। সে সময় ল্যাঙ্গুয়েজ নিয়ে হালকা একটা আলোচনা করলাম। আজকের এই সবগুলো স্লাইড যদি আমরা একত্রিত করি, তাহলে এটা হবে আমাদের ইন্ট্রোডাকশন টু ভিক্টোরিয়ান পিরিয়ড অ্যান্ড ভিক্টোরিয়ান লিটারেচার। ভিক্টোরিয়ান পিরিয়ডটা কেমন ছিল, আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানি, কনফ্লিক্ট জানি। এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। এরপর উই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট লিটারারি ক্যারেক্টারিস্টিক্স, ভিক্টোরিয়ান লিটারেচারের ফিচার্স, এই নিয়ে আলোচনা করলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। আপনাদের স্লাইড এটা অলরেডি অ্যাভেলেবল, গুগল ক্লাসরুমেও আছে, আপনাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাভেলেবল। যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন হয়, কোয়েশ্চেন করবেন, আমরা সলিউশন দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এখন আপনারা আপনাদের আইডি গুলো দিয়ে যান।
আইডি, নাম, আইডি, ব্যাচ, এটা আপনাদের অ্যাটেন্ডেন্স হিসেবে রেকর্ড হবে। ভুল করবেন না। আপনারা কিন্তু অনেকেই আপনাদের আইডি ভুল লিখছেন। লাস্ট ক্লাসে আপনারা 3 জন আইডি ভুল লিখছেন। আমি কিন্তু পরে আবার এটা অনেক সময় লাগে। আপনারা আইডি ভুল লিখবেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের যে দেয়া আছে কুইজ, কুইজের অ্যান্সার মানে আপনারা অনেকেই বুঝতে পারছেন না। আপনাদের অ্যান্সারটা কাইন্ডলি একটু কষ্ট করে যেভাবেই হোক গুগল ক্লাসরুমে জমা দিতে হবে, নাহলে আমি অফিসে দিতে পারবো না। এটা তো আমাদের অফিসিয়াল রেকর্ড রাখতে হয়। আপনি যেভাবেই হোক গুগল ক্লাসরুমে পোস্ট করেন, টাইপ করে পেস্ট করেন আমাদের কুইজের পাশে যে বক্স, রাইট ইউর অ্যান্সার হিয়ার, ওখানে কিন্তু আপনাদের কপি পেস্ট করে জমা দিতে হবে। একটু কষ্ট করে দেখেন। স্যার ওইখানে কি Google টাইপ Classroom করে এ- নিতে হচ্ছে? টাইপ করে নিতে হবে, টাইপ করা শেষ হলে দেন। হ্যাঁ, টাইপ করেন, কারণ অল্প তো, প্রাইভেট নোটস কি? প্রতিটা অ্যান্সার আপনার 15 থেকে 20 ওয়ার্ড, মানে খুবই কম। মানে আপনার 5টা অ্যান্সার বড় জোর 7 থেকে 8 লাইন হবে, বড় জোর 9 লাইন হবে। 9-10 লাইনের বেশি আসবে না তো। এই 9-10টা লাইন আপনাকে টাইপ করে আপনি পোস্ট করবেন গুগল ক্লাসরুমে। আর অবশ্যই চেক করবেন, আমাকে জানাবেন। এবং এই 22 তারিখের মধ্যে এটার টাইম শেষ হয়ে যাবে। 22 তারিখের মধ্যে আশা করি আপনারা সবাই এটার অ্যান্সার জমা দিবেন। যদি কেউ অ্যান্সার জমা না দিতে পারেন, যদি কেউ অ্যান্সারটা জমা দিতে না পারেন, আমি আপনাদেরকে এই কুইজের পর আপনাদের আরেকটা অল্টারনেটিভ কুইজ দিব। সেটা হচ্ছে এমসিকিউ টাইপ হবে। আপনাদের ওইটা, এই কুইজটা শেষ হলে আপনাদের ওই কুইজটা দেব। এটা হচ্ছে আপনাদের ম্যান্ডেটরি না যে ওইটাও দিতে হবে। এটা হচ্ছে আপনি দুইটাই দিলেন, আমি বেস্টটা নিব। আই উইল টেক দ্য বেস্ট। মানে দুইটা কুইজই আপনি অংশগ্রহণ করলেন, যেটা বেস্ট হবে ওইটা আমি কাউন্ট করব। আপনাদের স্যার ওইখানে এমসিকিউটা, টাইপ এটা মনে করার কারণ ইউর নাই যে আনসার। এমসিকিউ এটার থেকে সহজ হবে। স্যার টাইপ ইউর আনসার ওইখানে টাইপ করে হ্যাঁ, হ্যান্ডেড করে ওইখানে দিলেই তো পেস্ট হলো, করবেন, ওইখানে পোস্টার তো টাইপ দরকার করবেন। নেই। হ্যাঁ, অবশ্যই। আর কোনো কিছু, আর যদি আপনার হাতে লেখা হয় সেক্ষেত্রে কিন্তু পোস্ট করার সুযোগ আছে। আপনি চাইলে আমাদের গুগল ক্লাসরুমে ঢুকে আপনি পোস্ট করতে পারবেন। এটা অনেকেই দেখবেন, ওখানে পোস্ট করার সুযোগ আছে। স্যার আমি ওটা আমাদের বলছি না, এই বলছি কুইজটাই আপনি হবে সবচেয়ে যেখানে, সহজ কুইজ। হ্যাঁ, স্যার আপনি যেখানে হ্যাঁ, অ্যাসাইন বলেন। করেছেন সেখানে লেখা আছে টাইপ ইউর অ্যান্সার। ওইখানে আমি টাইপ করে মানে টাইপ করে হচ্ছে গিয়ে হ্যান্ডেড ইন একটা লেখা আছে, Handed। ওইটাতে ক্লিক করলেই তো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ক্লিক হ্যাঁ, করলেই তো এটাই হয়ে হবে। যাচ্ছে, আলাদা পোস্টার তো অবশ্যই দরকার আমার নেই। কাছে চলে আসবে, আর কিচ্ছু করার দরকার নাই। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের এই কুইজটা ছিল সবচেয়ে সহজ। এরপরে আপনাদের এমসিকিউ। যদিও এমসিকিউ শুনে অনেকে খুশি হচ্ছেন মনে মনে যে এমসিকিউ তো সহজ, কিন্তু এমসিকিউ এটার থেকে একটু কঠিন হবে। মানে আপনারা চাবেন, আপনারা চেষ্টা করবেন এই কুইজটা দিয়েই আপনাদের মার্কসটা নিয়ে নিতে, ঠিক আছে? বাট তারপরেও এমসিকিউ তে মানে চান্সটা একটু বেশি থাকে। আপনাদের এমসিকিউ তে টাইম স্যার কম থাকবে। এমসিকিউ কিন্তু অনেক কনফিউশন হয়, আপনার হচ্ছে হ্যাঁ, গিয়ে অ্যান্সার গুলো প্রায় হ্যাঁ, ভুলে হ্যাঁ, যায়। হ্যাঁ, সেজন্যই তো। তবে আপনাদের এই কুইজটা সবচেয়ে সহজ আছে, এটা আপনাদের টাইমও অনেক বেশি দেওয়া আছে। এমসিকিউ এর পরবর্তী মানে এইটা যদি আপনারা ভুলে মিস করে ফেলেন, পরবর্তীতে এমসিকিউ এর জন্য কিন্তু টাইম পাবেন মাত্র 1 দিন, এবং একবারই টাইম পাবেন। একবার সাবমিট করে দিলে কিন্তু আর হবে না। গুগল অতএব আপনারা ফর্মে করে চেষ্টা দিবেন করবেন। স্যার, আপনাকে এটা হ্যাঁ, গুগল গুগল ফর্ম। ফর্মে দিবেন। হ্যাঁ, 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 গুগল ফর্ম। এবং চেষ্টা করবেন 22 তারিখের মধ্যেই এই কুইজটা ভালো হবে। আর আমি অলরেডি আপনাদের অনেকেই সাবমিট করে ফেলছেন, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। আমি কিন্তু অলরেডি অনেকেই আমি রেসপন্স দিয়ে দিচ্ছি যে এটা একটু কারেক্ট করেন, এটা কারেক্ট করেন। 22 তারিখ পর্যন্ত আপনি এডিট করতে পারবেন যতবার খুশি। বাট 22 তারিখ রাত 12টার পর আমি এটা লক করে দিব, তখন আমি ওটা কাউন্ট করা শুরু করব। তারপর এটা যারা যারা মিস করে ফেলবেন তাদের জন্য লাস্ট চান্স থাকবে হচ্ছে, আমি একদিন সময় দেব, ওই দিন হচ্ছে এমসিকিউ। এমসিকিউতে আপনিও অংশগ্রহণ করতে পারবেন, ভালো করলে অ্যাড হবে, আর যদি খারাপ হয় ভয়ের কোনো কারণ নেই। দ্যাটস বেস্ট অল। কালেক্ট করবেন। হ্যাঁ, বেস্ট ওকে ওয়ানটা স্যার। আমি কনসিডার করব। এই তো। আর হচ্ছে আপনাদের সব আহ, আপনাদের যে, এটা আমি রেকর্ডিং দিয়ে দিব যত তাড়াতাড়ি সম্ভব।
আর আমাদের ম্যাটেরিয়াল সব অ্যাভেলেবল গুগল ক্লাসরুমে, আপনাকে শুধু একটু কষ্ট করে দেখতে হবে, সব গোছানো আছে। ক্লাস ওয়ার্কে গিয়ে শুধু একটু দেখবেন। আর আজকে আমি স্লাইডটা দিয়ে দিলাম, স্লাইডটা একটু ভালো করে পড়বেন। আজকের স্লাইডে আমি ইচ্ছা করে টেক্সট বেশি দিয়েছি, কারণ একই সাথে এটা যেন আপনাদের বেসিক আইডিয়া এবং ডিপ আইডিয়া আনতে হেল্প করে। বিশেষ করে আজকে লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স আর হচ্ছে কনফ্লিক্ট, এই দুইটা জিনিস যেন ভালো করে পড়েন। আজকে আমরা যে আলোচনা করলাম এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স এই স্লাইডটা, আর হচ্ছে কনফ্লিক্টস এর স্লাইডটা। এই দুইটা মোটামুটি ভালো করে বুঝলে দেখবেন সামনের যে দুটো ক্লাস বুঝতে সুবিধা হবে। ওকে, অনেক সময় হয়ে গেল। আপনারা যদি কোনো কনফিউশন থাকে, কোশ্চেন থাকে, জিজ্ঞেস করতে পারেন। আর যাদের তাড়া আছে তারা আসতে পারেন। আমাদের এই হচ্ছে ক্লাস আজকের মতো। দ্যাটস অল। স্যার আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। টেক কেয়ার, ভালো থাকবেন। স্যার আপনি ভালো ওয়ালাইকুম থাকবেন। আসসালাম।